আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো যারা শুনতে পাচ্ছ। আমি ডক্টর ফাইরোজ মাইশা ঢাকা মেডিকেল কলেজে আছি বর্তমানে। ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করে চাকরি সূত্রে এখন আবার নতুন করে ঢাকা মেডিকেল কলেজে থাকা। এছাড়া আমার আরেকটি বড় পরিচয় হচ্ছে আমি এই মেডিকোর একজন সিনিয়র জুলজি লেকচারার। তোমরা সবাই হয়তো বা কম বেশি জানো যে আসন্ন 19শে জুন সারা বাংলাদেশব্যাপী বায়োলজি অলিম্পিয়াড অনুষ্ঠিত হতে যাচ্ছে 27 শিক্ষাবর্ষের শুধুমাত্র বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য। ওই যে একটা বায়োলজি অলিম্পিয়াড হবে সেখানে জুলজি এবং বোটানি দুইটা পেপারের উপরই একটা এমসিকিউ পরীক্ষা হচ্ছে। সেই পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে সেটার জন্য একটা কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাসের টপিক হিসেবে আমরা বেছে নিয়েছি রক্ত ও সংবহন তন্ত্র এই চ্যাপ্টারটিকে। কারণ জিওলজিতে এই চ্যাপ্টারটি আসলে ভয়াবহ গুরুত্বপূর্ণ। শুধুমাত্র এখন তোমরা যেহেতু এখনও ইন্টার পরীক্ষা দাও নাই, তোমাদের এই এইচএসসি পরীক্ষার ক্ষেত্রেও দেখবা এখানে রিটেন থেকেও প্রশ্ন আসছে, এমসিকিউ থেকেও প্রশ্ন আসছে। পরবর্তীতে যখন তোমরা ভর্তি যুদ্ধে চলে আসবে তখন তোমরা যে সেক্টরেই পরীক্ষা দাও না কেন, এমন কখনোই হবে না এই রক্ত সংবহনতন্ত্র চ্যাপ্টার থেকে এমসিকিউ ফেস করতে হচ্ছে না, এই ধরনের ঘটনা কখনোই ঘটবে না। সো আমরা আসলে অনেক চিন্তাভাবনা করে এই চ্যাপ্টারটাকেই চুজ করেছি যেন তোমার কনসেপ্টটাও ক্লিয়ার হয়, পাশাপাশি তুমিও একটা ধারণা পেতে পারো যে কীভাবে আমরা আসলে মেডিকোতে ক্লাসগুলো নিয়ে থাকি। ঠিক আছে, তাহলে আর দেরি করবো না, আমরা শুরু করে দিচ্ছি। আজকে রক্ত ও সংবহনতন্ত্র এই চ্যাপ্টারের প্রথম অংশ থেকে শুরু করে রক্ত বাহিকা অংশটুকু পর্যন্ত আমরা পড়ব। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। এই যে রক্ত সংবহনতন্ত্র, এটা নিয়ে যে আমরা পড়াশোনা করতে চাই, এই রক্ত সংবহনতন্ত্র সম্পর্কে সর্বপ্রথম কে ধারণা দিয়েছিল সেই মানুষটার নাম একটু আমরা মনে রাখতে চাই। ওনার নাম হচ্ছে স্যার উইলিয়াম হার্ভে। উনি কী করেছিল 1628 খ্রিস্টাব্দে, সময়কালটা কত 1628। তাহলে ওনার নাম হচ্ছে স্যার উইলিয়াম হার্ভে। উনি কী করেছে, সর্বপ্রথম এই রক্ত সংবহনতন্ত্র সম্পর্কে জানতে পেরেছে এবং আমাদেরকে জানিয়েছে, এবং সালটা হচ্ছে 1628 খ্রিস্টাব্দ। সো এখান থেকে আমরা আসলে 3টা এমসিকিউ মাথায় রাখবো। ঠিক আছে, এই পেজে আর কিছু নেই, আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। মাত্র 5-6টা লাইন, অথচ ভয়াবহ ইম্পর্টেন্ট। এখান থেকে ইনফ্যাক্ট প্রত্যেকটা লাইনেই এমসিকিউ লুকিয়ে আছে। কি কি? এই যে আমরা রক্তের কথা বলছি, আমাদের এই রক্তের তাপমাত্রা কত, একটা মানুষের দেহে কি পরিমাণ রক্ত থাকতে পারে, আমার বডি ওয়েটের সাথে তুলনা করলে এই রক্তের পরিমাণটা কতটুকু দাঁড়ায়, নানানভাবে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তো প্রথমে আমাদের জানতে হবে আমাদের একজন সুস্থ মানব দেহে প্রায় 4 থেকে 6 লিটার রক্ত থাকে। অপশনগুলোতে 3 থেকে 4 লিটার, 4 থেকে 6 লিটার, 6 থেকে 7 লিটার, 7 থেকে 8 লিটার এরকম অপশন থাকতে পারে। সো আমাদের যখন প্রশ্ন করা হবে কতটুকু রক্ত থাকে, তখন অ্যান্সার হবে 4 থেকে 6 লিটার। কেন এটা বারবার আপু মেনশন করছি, কারণ এরপরে আরেকটা ইনফরমেশন তুমি দেখতে পাবা, এই রক্তটুকু আমাদের বডি ওয়েটের টোটাল ওয়েটের অর্থাৎ ওজনের 7 থেকে 8%। তাহলে অপশনে যখন একই সঙ্গে 4 থেকে 6 এবং 7 থেকে 8 থাকবে, তোমাকে বি ভেরি কেয়ারফুল, বুঝতে হবে প্রশ্নটা কি আয়তন জানতে চেয়েছে নাকি তোমার দেহের ওজনের সাথে এটা পার্সেন্টেজ জানতে চেয়েছে। সো যদি বলে ওজন তাহলে উত্তর হবে 7 থেকে 8, আর যদি বলে আয়তন মানে কতটুকু রক্ত থাকে তাহলে উত্তর হবে 4 থেকে 6 লিটার। এই জিনিসটা ভুল করা যাবে না। এবং আমাদের রক্ত সামান্য ক্ষারীয়, তার মানে পিএইচ ডেফিনেটলি মোর দেন 7 হবে, এবং সেটা হচ্ছে 7.35 থেকে 7.45। যদি একটা সংখ্যা চুজ করতে বলে তাহলে গড় সংখ্যাটা কত হচ্ছে 7.4। ঠিক আছে, আমরা এই সংখ্যাটা শিখলাম, গড় বললে 7.4, আর এছাড়া রেঞ্জে যদি অপশন থাকে আমরা অ্যান্সার করবো 7.35 থেকে 7.45। আরও কিছু সংখ্যা আমাকে এখান থেকে শিখতে হবে। আমাদের এই রক্তের স্বাভাবিক তাপমাত্রা কত, 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। তাহলে মানুষের দেহে রক্তের স্বাভাবিক তাপমাত্রা কত, 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমি দেখো টোটাল 5টা সংখ্যা পড়াতে চাই, 4টা অলরেডি পড়িয়ে ফেলেছি। 4 থেকে 6 লিটার, 7 থেকে 8%, 7.35 থেকে 7.45, এটা হচ্ছে পিএইচ যেটার গড় হচ্ছে 7.4, এবং এখন আমরা কি পড়লাম, আমাদের টেম্পারেচার 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। আরেকটা সংখ্যা আমরা পড়বো, সেটা হচ্ছে আমাদের এই রক্তের আপেক্ষিক গুরুত্ব কত, 1.065। কত, 1.065। এখানে তোমার ভুলটা কোথায় হতে পারে, তুমি তো 65 দেখে রাখছো, অপশন আমি তোমাকে প্রথমেই দিব 1.65। ইয়েস, তোমার সংখ্যা কমন পড়ছে, তুমিও খুশি আমিও খুশি।
তুমি কি করবো ওইটাই দাগায় ফেলবা, বাট অপশনটা ভালো করে খেয়াল করতে হবে 1.065, ঠিক আছে? তাহলে পাড়া প্রশ্নগুলো আমরা বেশি ভুল করি উত্তেজনার কারণে, সুতরাং প্রশ্নের অপশনগুলো ঠান্ডা মাথায় দেখে আমরা অ্যান্সার করব, ঠিক আছে? তাহলে এই পেজ থেকে আমরা মোটামুটি 5টা এমসিকিউ শিখলাম। এরপর আমরা চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। এই স্লাইডের অ্যান্সারটা কী হবে? আপু কমেন্টগুলো চেক করছি, একটু ঝটপট বলো দেখি এটা পারো কিনা। মাত্রই পড়িয়েছি, তাই না? আমাদের দেহে রক্তের আয়তন কত? যারা অলরেডি ক্লাস শুনছো কমেন্ট করে জানিয়ে দাও এই অ্যান্সারটা কি এখনই মুখস্থ হয়েছে কিনা। ভেরি গুড, ইনায়া মাহমুদ অ্যান্সার করেছো অপশন বি, অর্থাৎ 4 থেকে 6 লিটার। ওই যে বলেছিলাম আয়তন বললে 4 থেকে 6 লিটার। যদি তোমাকে ওজন কথাটা উল্লেখ থাকতো তখন তুমি পার্সেন্টেজ খুঁজতা, সেটা আমাদের টোটাল বডি ওয়েটের 7 থেকে 8%। ওকে, ভেরি গুড। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট স্লাইড। এই স্লাইডে আসলে সাধারণত একটু তোমার রিটেন টাইপ পড়াশোনা বেশি, যে আমাদের রক্তের ওভারঅল কাজ কি, একটা মানুষের বেঁচে থাকার জন্য রক্ত তাকে কিভাবে হেল্প করে, অনেকগুলো পয়েন্ট তুমি দেখবা। এখানে আছে 6টা, পরের স্লাইডে আরও প্রায় টোটাল 14টার মতো পয়েন্ট তোমাকে লেখা আছে। তো এখানে তোমার জন্য এমসিকিউ কি আসতে পারে, প্রত্যেকটা হেডলাইন খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? পুষ্টিদ্রব্য পরিবহন করবে, শ্বাসনের গ্যাস পরিবহন করবে অর্থাৎ অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এগুলো পরিবহন করবে, বিপাক নিয়ন্ত্রণ দ্রব্যাদি পরিবহন করবে, বর্জ্য পদার্থ পরিবহন করবে, পানির সাম্যতা রক্ষা করবে, দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করবে। এগুলো তোমরা যেহেতু এখনও ইন্টার পরীক্ষা দাও নাই, তোমাদের এমনিও হেডলাইনগুলো মুখস্থ করতে হবে, ভিতরে কয়েকটা লাইন করে লিখবা। সেটা হচ্ছে রিটেনে যদি প্রশ্ন আসে গ বা ঘয়ের জন্য, যে রক্তের সাধারণ কার্যাবলী বর্ণনা করো, এই ধরনের কোনো প্রশ্ন যদি আসে। আর এমসিকিউর জন্য ডেফিনেটলি অ্যাটলিস্ট আমরা হেডলাইনগুলো শিখে নিব, যেন এমসিকিউতে যদি প্রশ্ন আসে নিচের কোনটি রক্তের কাজ নয়, তখন আমি তোমাকে এই 14টা থেকে 3টা পয়েন্ট দিব, একটা বাহির থেকে বানিয়ে দিব, তুমি যেন আইডেন্টিফাই করতে পারো যে না এই পয়েন্টগুলো আসলে রক্তের কাজ, ঠিক আছে? সো এটা আসলে একটু পয়েন্টগুলো নিজেদের মুখস্থ করতে হবে, ঠিক আছে? আয়নের সমতা রক্ষা, তারপরে হচ্ছে তোমার সঞ্চয় অঙ্গ থেকে খাদ্য পরিবহন, সঞ্চয় ভাণ্ডার, অম্লক্ষারের সাম্যাবস্থা, রক্তক্ষরণ প্রতিরোধ, অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষা, রোগ নির্ণয়। ওকে, এখানে আমি তোমাকে ইন গ্রস 14টা পয়েন্টের নাম বলেছি, তোমার হয়তো বা এখনই ওইভাবে মুখস্থ হয়নি, কিন্তু এটাও তোমার ভয়ের কিছু নেই, কারণ একটু পরে আমি তোমাকে রক্তের প্রত্যেকটা উপাদানের কাজ আলাদা আলাদা করে মুখস্থ করিয়ে দেব। লোহিত রক্তকণিকার কাজ কি, শ্বেতকণিকার কাজ কি, অনুচক্রিকার কাজ কি, রক্ত রসের কাজ কি, আমি যখন সবার কাজ তোমাকে আলাদা করে মুখস্থ করাবো, ওই সবগুলা কাজের কম্বিনেশনই আসলে এই 14টা পয়েন্ট। সো তোমার এখন মনে হতে পারে আপু আমার এটা তো মুখস্থ হচ্ছে না, ভয় পেও না, একটু যত সামনের ক্লাসে আগাবো তখন তোমার জন্য এটা অনেক ইজি হয়ে যাবে। তো এই যে আমি তোমাকে কতগুলো উপাদানের নাম বললাম, তাহলে তোমার নিশ্চয়ই এখন জানতে ইচ্ছা করছে যে আসলে রক্তটাকে কয় ভাগে ভাগ করা যায়, বা রক্তের মধ্যে আসলে আছে কি। দেখো, এই রক্তটাকে আমরা যদি একটা সেন্ট্রিফিউগাল যন্ত্র আছে, ওই যন্ত্রে নিয়ে যদি ঘুরাই, তাহলে এটা মোটামুটি 2টা স্তরে ভাগ হয়ে যায়। উপরে কি হয়, একটা হালকা হলুদ বর্ণের তরল রসের মতো পদার্থ থাকে, যেটাকে আসলে আমরা বলি রক্ত রস, বা এটার ইংরেজি বা বৈজ্ঞানিক নাম যেটা আমরা বলছি প্লাজমা। সেটা হচ্ছে টোটাল 100 ভাগের 55 ভাগ, অর্থাৎ বেশিরভাগ অংশটাই হচ্ছে রক্ত রস। আর নিচে যে সেডিমেন্টেশন বা অধক্ষেপ হিসেবে পড়ে থাকে গাঢ় অংশটুকু, সেটা হচ্ছে বাকি 45%, যেখানে আসলে আমরা পাবো রক্ত কণিকাগুলো, ঠিক আছে? তাহলে এখন আমরা একটু পরের স্লাইডে যাব, দেখবো যে একটু চার্ট আকারে কেমন দেখায় আমাদের রক্তের উপাদানগুলো। তাহলে প্রথমেই আমরা জেনে নিলাম যে 2টা ভাগ করা যাচ্ছে, রক্ত রস এবং রক্ত কণিকা। রক্ত রসটা বেশি, পানি পানি অংশটা বেশি, এটা হচ্ছে 55%, এবং রক্ত কণিকাটা হচ্ছে 45%। আমরা আগে রক্ত রসের অংশটুকু পড়ে আসি। দেখো, রক্ত রস যতটুকু অংশ রক্ত রস, তার আবার 90 থেকে 92% অংশই হচ্ছে পানি, অর্থাৎ রসের মধ্যে ম্যাক্সিমাম পোর্শনটাই হচ্ছে পানি, আর বাদ বাকি যে 8 থেকে 10% সেইখানে কিছু উপাদান থাকে। আমাদেরকে সেই উপাদানগুলোর নাম মুখস্থ করতে হবে এমসিকিউর জন্য। তাহলে আমরা কি কি উপাদান থাকে আগে ব্রড হেডলাইনগুলো জানতে হবে। সেখানে এই কঠিন পদার্থের মধ্যে থাকতে পারে অজৈব উপাদান, থাকতে পারে জৈব উপাদান। খেয়াল করে দেখো, অজৈব উপাদানের কেবল একটাই বক্স, তাই না? বেশ কতগুলো ধাতুর নাম লেখা। জৈব উপাদানের দিকে তাকিয়ে দেখো, জৈব উপাদানের আন্ডারে কিছু আছে প্লাজমা প্রোটিন, কিছু আছে রেচন পদার্থ, আর কিছু আছে অন্যান্য পদার্থ। তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি 4টা বক্সেই ইনফরমেশন দেওয়া, তোমার জন্য কীরকম প্রশ্ন হতে পারে যে নিচের কোনটি রক্তের প্লাজমা প্রোটিন না?
আমি হয়তো বা তোমাকে এখান থেকে 3টা অপশন দিয়ে আরেকটা এখান থেকে ইউরিয়া দিয়ে দিব। তাহলে ইউরিয়াটা কি প্লাজমা প্রোটিন? না। তাহলে তোমাকে চিনতে হচ্ছে কোন বক্সে কে আছে, সেটা তোমাকে জানতে হচ্ছে। কিংবা আমি তোমাকে প্রশ্ন করবো নিচের কোনটি রেচন পদার্থ, বলে আমি এই 4 বক্স থেকে 4টা দিয়ে দিব। একটা দিব অজৈব উপাদান, একটা দিব প্রোটিন, একটা দিব অন্যান্য পদার্থ, একটা দিব রেচন পদার্থ। সো ইউ হ্যাভ টু চুজ যে তোমার রেচন পদার্থের বক্সে কোনটা ছিল। কারণ আমি বলতে চাচ্ছি তোমাকে আসলে এই 4টা বক্স সম্পর্কে আইডিয়া রাখতে হবে। যখন এরকম 4টা বক্সের পড়া চলে আসে, আমরা শুরুতেই একটা বক্স বাদ দিয়ে দিতে চাই। আমরা 3টা বক্স শিখবো, তাহলে যেগুলো আমরা পারি না সেটা অন্যান্য পদার্থ। ঠিক আছে, তাহলে প্রথমে একটু পড়াটা কমালাম। এখন আসো আমরা কিভাবে শিখব। এই যে অজৈব উপাদান, অজৈব উপাদানগুলো একসঙ্গে মনে রাখার জন্য একটা বাক্য আমরা এখানে লিখেছি, আড্ডায় ফালতু আম। তোমরা যারা যারা বই নিয়ে পড়তে বসেছো অর্থাৎ ক্লাসটা করছো, তারা বইয়ের পাশে ছোটো ছোটো করে এটা লিখতে শুরু করো। তাহলে আড্ডায় ফালতু আম দিয়ে আমরা কেন মনে রাখতে চাচ্ছি? প্রথমেই আড্ডা দিয়ে আমরা মনে রাখবো আয়োডিন। প্রথম কথাটাই আমরা মনে রাখতে চাচ্ছি আয়োডিন। ফালতুর ফতে দেখবা তুমি তোমার বইয়ে খুঁজে পাবা ফসফরাস, লতে পাবা লোহা, ততে পাবা তামা। তাহলে আড্ডা দিয়ে আয়োডিন, তারপর ফসফরাস, লোহা, তামা। আর আম দিয়ে আমরা আসলে কতগুলা এমন পদার্থের নাম পাবো যাদের নামের শেষে আম আছে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। এই যে আপু 4টা বলছি, এর বেশি আর নতুন কোনো আম রক্তের মধ্যে ঢুকায় না। অন্যান্য অনেক আম থাকতে পারে, ক্যাডমিয়াম থাকতে পারে, তোমাকে অন্যান্য কিছু পদার্থের নাম দিয়ে দিল, সেগুলোকে আবার পজিটিভলি অ্যান্সার করা যাবে না। আমার অ্যান্সারে কেবল 4টা আম থাকবে। আমি আগের স্লাইডে গিয়ে তোমাকে দেখাই বই থেকে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। ঠিক আছে, তাহলে কি বললাম, টোটাল 4টা আম আমরা এখানে পাচ্ছি। এছাড়া আড্ডায় ফালতু ছিল, তাহলে আড্ডা দিয়ে আয়োডিন, ফালতুর ফতে ফসফরাস, লতে লোহা, ততে তামা। তাহলে দেখো এখানে টোটাল 8টা জিনিসের নাম আছে, 8টাই আমাদের কভার হয়ে গেছে না? তাহলে আমাদের ছন্দটা কি ছিল? আড্ডায় ফালতু আম। আমার সঙ্গে সঙ্গে একবার করে বলে ফেলো। আড্ডা দিয়ে মনে রাখতে চাই আয়োডিন, ফালতুর ফতে ফসফরাস, লতে লোহা, ততে তামা, আম হবে 4টা, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। ঠিক আছে, তাহলে আমাদের অজৈব উপাদানের বক্সটা গেল। এবার আসো প্লাজমা প্রোটিন। প্লাজমা প্রোটিন হিসেবে এখানে অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন এবং নতুন করে তোমার বইয়ে একটু ক্লটিং ফ্যাক্টর কথাটাকে অ্যাড করেছে। তাহলে ক্লটিং ফ্যাক্টর যতগুলো আছে, আমরা ক্লাসের আরেকটু যখন সামনের দিকে আগাবো তখন দেখবা রক্ততঞ্চনের জন্য টোটাল 13টা ফ্যাক্টর লাগে। ওই ফ্যাক্টরগুলোর নাম তোমাকে পড়াবো। তার মানে সেই ফ্যাক্টরগুলো যদি অপশনে থাকে, তুমি আসলে এখন থেকে ওগুলোকে রক্তের প্রোটিন হিসেবেই বিবেচনা করবা। তো এটা তো আমাদের সামনে শেখার অংশ আসছে, ওটা আমরা তখনই পড়বো। প্রথম যে 4টা, এই 4টার নাম আমরা একসঙ্গে মনে রাখতে চাই। তুমি চাইলে লিখে নিতে পারো, ফারিয়া, প্রথম, গুলশানে এলো, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, গ্লোবিউলিন, অ্যালবুমিন। এত বড় ছন্দ শিখতে না চাইলে কেউ জিপিএ 5 লিখে রাখতে পারো, আমরা সবাই আসলে জিপিএ 5 পেতে চাই। গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, অ্যালবুমিন, ফাইব্রিনোজেন, যার যেভাবে সুবিধা। আমার কথা হচ্ছে এই 4টার নাম ভোলা যাবে না। ঠিক আছে, তাহলে আমরা প্লাজমা প্রোটিন হিসেবে 4টার নাম শিখলাম। এবার তাহলে আমরা একটু আবার আগের চার্টে যাই, দেখি আর কোন বক্স বাকি। এখন আমাদের শিখতে হবে রেচন পদার্থ। আগেই বলেছিলাম আমরা তো অন্যান্য পদার্থ শিখবো না, তাহলে 2টা বক্স শেষ, বাকি আছে একটা বক্স। এই যে রেচন পদার্থ 5টা লেখা আছে তোমার বইয়ে, তুমি নতুন করে একটা যোগ করো। দেখো 4 নম্বরে ছিল না জ্যান্থিন, তুমি আরেকটা যোগ করো, 6 দিয়ে লেখো হাইপোজ্যান্থিন। কি লিখবা? হাইপোজ্যান্থিন। টোটাল আমরা 6টা জিনিসের নাম এখানে শিখতে চাই। নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ বা বর্জ্য পদার্থ যেটাই থাকুক অপশানে, প্রশ্নে আমাদের অপশন হবে টোটাল, আমরা মুখস্থ করতে চাচ্ছি টোটাল 6টা জিনিস। সেটা হচ্ছে 6 নাম্বারটা অ্যাড করতে বলছিলাম, সেটা হচ্ছে হাইপোজ্যান্থিন। তো এখন আসি 6টা কীভাবে শিখবো। একটা মাত্র শব্দটা এখানেই লিখে ফেলি। শব্দটা লিখো হাইজ্যাক। আমরা রেচন পদার্থ রক্ত থেকে হাইজ্যাক করে বের করে দিব। এটা আমার ভালো জিনিস না, আমি বের করে দিতে চাই। হাইজ্যাক করুক, এটা হাইজ্যাক হয়ে গেলে আমি খুশি। তাহলে কিভাবে এই হাইজ্যাক হলো? হা দিয়ে প্রথমেই মনে রাখতে হবে আমরা এখন যেটা লিখলাম হাইপোজ্যান্থিন। রস্যই দিয়ে দেখো এই রেচন পদার্থের প্রথম 2টা, ইউরিয়া, ইউরিক অ্যাসিড। জ্যা দিয়ে দেখো তোমার বক্সের 4 নাম্বার জ্যান্থিন। তোমার জ্যা লিখতে গিয়ে
জফলা আকার দেওয়া লেগেছে, যার উচ্চারণ হচ্ছে এ, তাই না? জফলা আকারের উচ্চারণ কি? এ। আমরা এ দিয়ে মনে রাখবো 5 নাম্বার পয়েন্টে অ্যামোনিয়া। অ্যান্ড দ্য লাস্ট অফ অল ক দিয়ে আমরা মনে রাখবো আমাদের এই বক্সের 3 নাম্বার পয়েন্ট ক্রিয়েটিনিন। আমি আবার ধরে রিপিট করছি, আমরা রেচন পদার্থগুলো কিভাবে শিখতে চাচ্ছি? হাইজ্যাক। হাতে হাইপোজ্যান্থিন, রসইতে ইউরিয়া ইউরিক অ্যাসিড, জ্যাতে জ্যান্থিন, যে লিখতে এ লাগছিল, এ দিয়ে অ্যামোনিয়া, কতে ক্রিয়েটিনিন। আমাকে বলো এই বক্স ইনশাল্লাহ পারা যাবে কিনা। তাহলে আমরা অন্যান্য পদার্থ আর শিখলাম না, বাকি 3টা বক্স আমার মুখস্থ। এখন তোমাকে আমি প্রশ্ন যেভাবেই ঘুরিয়ে করি না কেন, কোনটা রেচন পদার্থ, কোনটা হচ্ছে গিয়ে প্রোটিন, কোনটা হচ্ছে অজৈব উপাদান, কোনটা রক্তের কঠিন পদার্থ, যেভাবেই প্রশ্ন করি তুমি এখান থেকে অ্যান্সার করতে পারবা ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে এবার আমরা যাব হচ্ছে রক্তকণিকা অংশে। রক্তকণিকাকে মূলভাবে আমি যদি ভাগ করতে চাই তাহলে 3 রকমভাবে ভাগ করা যায়। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। ওদের অনেক রকম অল্টারনেটিভ নাম আছে, যেমন লোহিত রক্তকণিকাকে রেড ব্লাড কর্পাসেল বা ইরেথ্রোসাইট বলা হয়, শ্বেত রক্তকণিকাকে হোয়াইট ব্লাড কর্পাসেল অথবা হচ্ছে সংক্ষেপে ডাব্লিউবিসি বা হচ্ছে আমরা লিউকোসাইট বলতে পারি, এবং অনুচক্রিকাকে আমরা থ্রোম্বোসাইট বলতে পারি। ঠিক আছে, তাহলে এই যে আমরা অল্টারনেটিভ নামগুলো বললাম, এগুলোও জানলে আসলে ভালো। প্লেটলেটও বলা হয়, প্লেটলেট বা থ্রোম্বোসাইট। যাই হোক, এই যে আমরা 3টা ভাগে ভাগ করলাম, এর মধ্যে লোহিত কণিকা আর অনুচক্রিকা ওরা হচ্ছে ভালো। ভালো কেন বললাম? ওদের আর কোনো বাচ্চা কাচ্চা নাই, তাহলে পড়াশোনা কম। দেখো ওদের মধ্যে আর কোনো ভাগ বাটোয়ারা নাই, আছে নাই, ওরা সিঙ্গেল মানুষ। যত পড়া বেশি সেটা হচ্ছে কার মধ্যে? শ্বেত রক্তকণিকার মধ্যে। এই শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড কর্পাসেলগুলা এইটাকে আবার 2 ভাগে ভাগ করেছে। কিসের ভিত্তিতে ভাগ করলো? কিছু কিছু শ্বেত রক্তকণিকার মধ্যে দেখা গেল অনেকগুলো দানা আছে, গুড়ি 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 দানার মতো। তো সেগুলোকে আমরা বলছি দানাদার শ্বেত রক্তকণিকা। দানা ইংরেজি গ্র্যানিউল, তাহলে ইংরেজিতে তুমি চাইলে বলতে পারি গ্র্যানিউলোসাইট। তাহলে এগুলোকে বলা হচ্ছে গ্র্যানিউলোসাইট বা বাংলায় দানাদার শ্বেত রক্তকণিকা। তাহলে আরেক রকম ভাগ থাকবে যেখানে কোনো দানা নাই, দানা অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট গ্র্যানিউল, সেটাকে আমরা বলবো অ্যাগ্র্যানিউলোসাইট। তাহলে এই যে অ্যাগ্র্যানিউলোসাইটের আন্ডারে 2 জন মনোসাইট, লিম্ফোসাইট, এদেরকে আমরা বুঝতে পারছি এদের মধ্যে কি নাই, কি অ্যাবসেন্ট? গ্র্যানিউল অ্যাবসেন্ট। ওরা কি? অ্যাগ্র্যানিউলোসাইট বা অদানাদার শ্বেত রক্তকণিকা। এখন তো তাইলে তোমার একটু প্যাচ লাগতে পারে, আপু কেমনে মনে রাখবো যে কারা আসলে দানাদার আর কে আসলে দানাদার না? এটার জন্য বুদ্ধি আছে। বুদ্ধি হচ্ছে কোনো একটা কিছু যখন তুমি ভরো, ফিল আপ করো, দানায় ভরতে চাচ্ছ, দানায় ভরা, আমরা ইংরেজিতে বলি না এটা ফিল আপ, ফিল হয়ে গেছে বা ফিল আপ করো। তাহলে তুমি দেখো এই যারা যারা দানাদার মানে দানায় ভরা, এভাবে মনে রাখবা, যারা দানায় ভরা তাদের নামের শেষে আমরা ফিল কথাটা পাবো। ইউসিনোফিল, ফিল আপ করে দিলাম, বেসোফিল, নিউট্রোফিল। তাহলে যাদের নামের শেষে আমরা ফিল পাবো তাদের প্রত্যেকেই দানায় ফিল আপ করা। তাহলে এখন যদি তোমাকে প্রশ্ন করি নিচের কোনটি দানাদার শ্বেত রক্ত কণিকা নয়, অপশনে তোমাকে দিব ইউসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল, মনোসাইট। তোমার কি আর কোনো কনফিউশনের কোনো জায়গা আছে? একমাত্র মনোসাইট এখানে নামের শেষে ফিল নাই, তাহলে এটাই আমার দানাদার না। আশা করি এইভাবে করে যদি প্রশ্ন করা হয় তাহলে এই ছক থেকে তুমি অ্যাটলিস্ট বের হয়ে আসতে পারবা। আমরা তাহলে এখন আরেকটু সামনে আগাবো। এই যে বিভিন্ন রকম রক্তকণিকার নাম তোমাকে পড়িয়েছি, ওদের আচার আচরণ, ওরা কে দেখতে কেমন, কে কয়টা করে থাকে, কার কাজ কি, এই রিলেটেড পড়াশোনাটা হচ্ছে এখন আমাদের সামনের পেজে পড়াশোনা। এগুলো আমরা পড়ে ফেলেছি, দেখি ঝটপট এটা একটা অ্যান্সার করো তো। নিচের কোনটি রক্তের প্লাজমা প্রোটিন নয়? ক্লাসের পড়া ক্লাসে শিখে ফেললে তোমার জন্যই কিন্তু আসলে অনেক উপকার হবে, পরে তুমি জাস্ট রিভিশন দিতে পারবা। তুমি আমাকে বলো, একটু আগে আপু তোমাকে পড়িয়েছি প্লাজমা প্রোটিন, এখানে কোনটা না? অ্যালবুমিন, ফাইব্রিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন। শব্দগুলো ভালো করে খেয়াল করে তারপর উত্তর দিবা। ভেরি গুড, আবারও অ্যান্সার আগে করেছে ইনায়া মাহমুদ, আরও অনেকেই উত্তর করছো। সঠিক উত্তর অপশন বি। কেন বলো তো? তোমার মনে হতে পারে আপু আপনি তো জিপিএ 5 দিয়ে কী যেন একটা ছিল, আবার হচ্ছে গিয়ে ফারিয়া প্রথম গুলশান হলে ওখানেও তো ফারিয়া দিয়েছিল, ফাইব্রিন দোষ কি? আমার প্রোটিনটার নাম কিন্তু ছিল ফাইব্রিনোজেন। ওই যে বলছিলাম আমরা শব্দ কাছাকাছি দেখলে খুশি হয়ে দাগায় ফেলা যাবে না। এখানে ট্রিক্সটা কোথায়? ফাইব্রিন কিন্তু আমার
রক্তের সাধারণ প্লাজমা প্রোটিন না। ওকে, ভেরি গুড। যারা উত্তর করতে পেরেছো খুবই চমৎকার, তোমরা খুব মনোযোগ দিয়ে ক্লাস করছো, এটা বোঝা যাচ্ছে, আমি খুবই খুশি। এখন দেখো, আমরা বলেছিলাম যে আমরা আসলে প্রত্যেকটা জিনিসের ইন্ডিভিজুয়াল কাজ পড়িয়ে দিব, যাতে তোমার ওই যে প্রথম দিকের 14টা পয়েন্টকে আর বার্ডেন মনে না হয়। তাহলে প্রথমে আসলে আমরা রক্ত রসের কাজটুকু পড়ি, কারণ রক্ত রস সম্পর্কে তো আমরা অনেক কিছু জেনে আসছি। তাহলে রক্ত রস টোটাল 10টা কাজ করছে। এটা কিন্তু তোমার আলটিমেটলি পরবর্তীতে এইচএসসিতে রিটেনের প্রশ্ন হিসেবেও আসতে পারে। পাশাপাশি আমরা এমসিকিউতে যেন চিনতে পারি কোনগুলো রক্ত রসের কাজ, সেই জন্য আমরা একটা একটা করে শব্দ মুখস্থ করব, যেন পয়েন্ট দেখলে আমরা মিস না করে ফেলি। তাহলে এই টোটাল 10টা কাজকে একসঙ্গে মনে রাখার জন্য একটু অদ্ভুত লাগলেও একটা বাক্য আমরা শিখতে চাই। বাক্যটা ঠিক এরকম: হ্যাঁ, আমি অধিক কার্বন ডাই অক্সাইড তাজা খাবো। কার্বন ডাই অক্সাইড মোটেও খাবার কোনো জিনিস না, বা খেলে যে খুব ভালো হচ্ছে তা না, কিন্তু আমরা আসলে রক্তরসের কাজগুলো মনে রাখার জন্য এই বাক্যটা এইভাবে শিখতে চাই। তাহলে কি শিখতে চাচ্ছি? যে হ্যাঁ, আমি অধিক কার্বন ডাই অক্সাইড তাজা খাবো। এখন আসো, কেন তোমাকে আমি কার্বন ডাই অক্সাইড খাওয়াচ্ছি? হ্যাঁ দিয়ে আমরা মনে রাখবো এই যে রক্ত রস, সে আমাদের রক্ত রসের মাধ্যমে হরমোন পরিবহন করে নিয়ে যায়, এনজাইম পরিবহন করে নিয়ে যায়। দুইটা ওয়ার্ড একসঙ্গে মনে রাখবো, হ্যাঁ দিয়ে। এটা হচ্ছে তোমার বইয়ের কত নম্বর পয়েন্ট? এই যে দেখো 7 নম্বর পয়েন্টে হরমোন এবং এনজাইম, লিপিড ইত্যাদি প্রবাহিত হয়। তাহলে আমি এটার পিছনে লিখে রাখলাম, এটা তোমার রক্তরসের কাজের 7 নম্বর পয়েন্ট। তাহলে হ্যাঁ দিয়ে আমরা, তোমার বইয়ের 7 নম্বর পয়েন্টে আবার খেয়াল করো, হরমোন, এনজাইম, লিপিড ইত্যাদি জিনিস পরিবহন করে নিয়ে যায়। আমি দিয়ে আমরা মনে রাখতে চাই অম্ল ক্ষারের ভারসাম্য। তোমার বইয়ের 8 নম্বর পয়েন্ট। 8 নম্বর পয়েন্টেই খেয়াল করো, এই যে অম্ল ক্ষারের ভারসাম্য। তাহলে রক্তরস রক্তের অম্ল ক্ষারের ভারসাম্য অর্থাৎ পিএইচ ব্যালেন্সটা রক্ষা করে। তারপর আমরা দেখব অধিক কার্বন ডাই অক্সাইড। এই পুরো কথাটুকু দিয়ে আমরা 4 নাম্বার, 5 নাম্বার এবং 6 নাম্বার 3টা পয়েন্ট একসঙ্গে মনে রাখতে চাই। কিভাবে? কথাটা খেয়াল করো, অধিক কার্বন ডাই অক্সাইড। তাহলে প্রথম সেন্সে আগে ধরে নাও রক্ত রস অধিক পরিমাণ কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। এখন আমাদের মেইন শ্বসনিক গ্যাস কয়টা? 2টা, একটা অক্সিজেন, একটা কার্বন ডাই অক্সাইড। তো রক্ত রস যদি বেশি পরিমাণ কার্বন ডাই অক্সাইড বহন করে, তাইলে অল্প পরিমাণ কি বহন করবে? অক্সিজেন। দুইটাই তো সে বেশি পরিমাণ বহন করতে পারবে না, সে বেশি অকুপাইড হয়ে গেছে কাকে নিয়ে? কার্বন ডাই অক্সাইডকে নিয়ে। তাহলে অল্প কিছুটা তার জায়গা থাকবে কার জন্য? অক্সিজেনের জন্য। তাহলে চলো দেখি আমরা বইয়ের লাইনগুলো পড়ি। 4 নম্বর পয়েন্ট, অধিকাংশ কার্বন ডাই অক্সাইড রক্ত রসের মাধ্যমে বাহিত হয়ে থাকে। 5 নম্বর পয়েন্ট, অল্প পরিমাণ অক্সিজেন বাহিত হয়ে থাকে। তাহলে একটা লাইন থেকে আমরা আরেকটা লাইন বের করে আনতে পারলাম। পাশাপাশি 6 নম্বর পয়েন্টে একটা কথা বলছে, দেখো যে আমাদের তো আসলে অক্সিজেন অনেক দরকার, তাই না? তাহলে তোমার মাথায় প্রশ্ন আসতে পারে, আপু অক্সিজেন যদি রক্ত রসে অল্প পরিমাণ যায়, তাহলে মেইন অক্সিজেনটা আসলে কে নেয়? ওইটার উত্তর হচ্ছে লোহিত রক্তকণিকা। একটু পরে তোমাকে আবার লোহিত কণিকা পড়াবো না, তখন ওর কাজের মধ্যে দেখবে আমি বলবো অনেক অক্সিজেন পরিবহন করে। তো তাহলে তোমাকে এখন একটু আগে ধারণা দিলাম যে না, অক্সিজেন আসলে বেশি নিবে কে? লোহিত কণিকা। তাহলে আপু 6 নম্বর পয়েন্টের মাঝে যেটা কি, এখানে যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে অক্সিজেন মেইনলি লোহিত কণিকা নিবে, কিন্তু আমার বডিতে যখন প্রথমবারের মতো অক্সিজেন ঢুকবে, সে প্রথমে রক্ত রসেই যাবে। রক্ত রসে যতটুকু জায়গা আছে অক্সিজেনের জন্য, অতটুকু যখন ফিল আপ হয়ে যাবে, তারপর থেকে অক্সিজেন কোথায় যাওয়া শুরু করবে? বেশি বেশি করে রক্তকণিকার কাছে, অর্থাৎ লোহিত কণিকার কাছে যাওয়া শুরু করবে। তাহলে 6 নম্বর পয়েন্টে ওরা যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে লোহিত কণিকায় সংবদ্ধ হওয়ার আগে অক্সিজেন প্রথমে রক্ত রসেই দ্রবীভূত হয়। মানে ওরা বলতে চাচ্ছে যে অক্সিজেন অল্প পরিমাণ বহন করে দেখে রক্তরসকে পাত্তা দিবা না, এরকম হবে না। মানে তোমার রক্তের মধ্যে যখন অক্সিজেন ঢুকতেছে, সে রক্তরস হয়েই সেখান থেকে লোহিত কণিকায় যাচ্ছে। মানে ও একটু তোমার কাছ থেকে পাত্তা চেয়ে নিল, ঠিক আছে? তাহলে আমরা একসঙ্গে 3টা পয়েন্ট মনে রাখতে চেয়েছি। এই পয়েন্টগুলো কি? অধিক কার্বন ডাই অক্সাইড পরিবহন করবে রক্তরস, তাহলে অল্প অক্সিজেন পরিবহন করবে, এবং সেই অল্প অক্সিজেনটা আসলে প্রথমে রক্ত রসেই আসবে, এরপর আস্তে আস্তে লোহিত কণিকায় যাবে। ক্লিয়ার? 3টা পয়েন্ট একসঙ্গে হয়ে গেল। এরপর আসো তাজা খাবো।
তাজা তা দিয়ে আমরা মনে রাখবো 1 নাম্বার পয়েন্ট আর 10 নাম্বার পয়েন্ট। একে দেখো তোমার বইয়ে লেখা আছে রক্তের তারল্য রক্ষা করে, অর্থাৎ রক্তটা যে লিকুইড, একটা লিকুইড জিনিস, তো স্বাভাবিক রক্ত রসই তো সেই লিকুইডিটিটা মেনটেন করছে। পাশাপাশি 10 নম্বর পয়েন্টে আমরা দেখব তাপের সমতা রক্ষা করে। তাহলে আমরা তাজার তা দিয়ে তারল্য রক্ষা করছে, তাপের সমতা রক্ষা করছে। বর্গীয় জ দিয়ে আসলে যা দিয়ে এটা হচ্ছে আমরা পাবো 9 নম্বর পয়েন্টে আমাদের যে রক্ত জমাট বাঁধার যে ফ্যাক্টরগুলা সেগুলো রক্ত রসে ভাসতে থাকে। এই যে রক্ত জমাট বাঁধার যে প্রয়োজনীয় উপাদানগুলা সেগুলো পরিবহন করে কে? রক্ত রস। তাহলে তা দিয়েছিল তারল্য তাপশক্তি, মানে তাপের সমতা রক্ষা করাটা, আর যা দিয়েছিল মানে বর্গীয় জ দিয়ে মনে রাখতে হবে রক্ত জমাট বাঁধার উপাদানগুলা। লাস্ট বাকি আছে খাবো, খা দিয়ে আমরা মনে রাখবো 2 নম্বর পয়েন্ট, ব দিয়ে মনে রাখবো 3 নম্বর পয়েন্ট। চলো একটু দেখি বইয়ে। খা দিয়ে দেখো 2 নম্বরে বলা আছে খাদ্য সার, অর্থাৎ এই যে আমরা খাবার খাচ্ছি, ভাত মাংস দুধ কত কিছু খাচ্ছি, এগুলো যখন ছোটো ছোটো ভেঙে যায় কি হয়? গ্লুকোজ হয়, লিপিড হয়, অ্যামাইনো অ্যাসিড হয়। তাহলে এই যে খাদ্য সারগুলা এগুলো কে বহন করে নিয়ে যায়? রক্ত রস বহন করে নিয়ে যায়। পাশাপাশি এই যে বর্জ্য পদার্থগুলো মানে তৈরি হচ্ছে, ওই যে হাইজ্যাক পড়ালাম তোমাকে, ক্রিয়েটিনিন, জ্যান্থিন, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এই বর্জ্য পদার্থগুলো কোথায় থাকে? তুমি কার মধ্যে পড়ে আসছো? চার্টে রক্ত রসের মধ্যে পড়ে আসছো না? তাহলে 3 নম্বর পয়েন্টে কি বলেছে? টিস্যু থেকে নির্গত এই বর্জ্য পদার্থগুলো রেচনের জন্য বৃক্কে কে নিয়ে যাচ্ছে, মানে বের করে দেওয়ার জন্য কে নিয়ে যাচ্ছে? রক্ত রস নিয়ে যাচ্ছে। তাহলে এই যে আমি তোমাকে 10টা পয়েন্ট বললাম, তুমি যদি একটা বাক্য মনে রাখতে পারো তাহলে কি এই 10টা পয়েন্ট 10টা লাইন লিখে আসা যাবে না রিটেনের প্রশ্ন হিসেবে? কিংবা এমসিকিউতে অপশন থাকলে চিনতে পারা যাবে না যে হ্যাঁ এই কাজগুলো আমার রক্ত রস করে? আশা করি ইনশাল্লাহ একটা বাক্যের মাধ্যমে আমাদের রক্ত রসের কাজগুলো র্যাপ আপ হয়ে গেল। আমরা এখন নেক্সট চলে যাচ্ছি আমাদের রক্ত কণিকায়। কণিকায় তোমাকে ফার্স্টে বলেছিলাম 3 রকমের রক্ত কণিকা আছে। ও হচ্ছে আমাদের রেড ব্লাড সেল, না বলে কর্পাসেল বলা ভালো, ইরেথ্রোসাইট। হোয়াইট ব্লাড কর্পাসেল বলা ভালো, লিউকোসাইট। এটা হচ্ছে প্লেটলেট, থ্রোম্বোসাইট। এখন তুমি মোটামুটি মানে মোটা দাগে দেখে কি একটু বোঝা যাচ্ছে যে সবচেয়ে বড় কে ওদের মধ্যে? শ্বেতকণিকা, সাইজটাও কিন্তু বড়ই দেখা, তাই না? তারপর হচ্ছে লোহিত কণিকা, আর সবচেয়ে ছোটো হচ্ছে অনুচক্রিকা। কেন বললাম? একটু পরে আমাদেরকে একদম সাংখ্যিকভাবেই শিখতে হবে যে কার আয়তন বা কার ব্যাস আসলে কত। শুরু করবো আমরা কাকে নিয়ে? লোহিত রক্তকণিকা নিয়ে। লোহিত রক্তকণিকার ব্যাপারে একটা জিনিস ভালো বলছিলাম যে ওরা আসলে বাচ্চা কাচ্চা নাই, যা পড়বা ওকে নিয়ে পড়বা, দ্যাটস ইট। তো এই যে লোহিত কণিকা, এই জিনিসটা আসলে দেখতে কিসের মতো? তুমি আগের ছবিটা দেখছো না? এটা একটা চ্যাপ্টা জিনিস, তাই না? এই যে দেখো, এটা কীরকম একটা গোল গোল ভাইব দিচ্ছে, এটা কুকরানো মুকরানো একটা শেপ, আর এটা হচ্ছে একটা চ্যাপ্টা, মনে হচ্ছে একটা প্লেট, একটা থালার মতো। চারপাশটা একটু কেমন মোটা, মাঝখানাটা একদম ফ্ল্যাট। ঠিক তেমনই দেখো কি বলা আছে, এটা একটা রক্তে ভাসমান গোল, অবশ্যই একদম সারাউন্ডিং তো গোলই, তাই না? গোল দ্বি অবতল মানে এদিক দিয়েও একটু চ্যাপ্টা, আবার নিচে দিয়েও চ্যাপ্টা, মানে দুই দিকেই অবতল। দ্বি অবতল চাকতির মতো। এবং এখানে ইম্পর্টেন্ট কথা বলেছি কি, নিউক্লিয়াস বিহীন, নিউক্লিয়াস থাকে না, এই লাইনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমাকে একটু আগের ছবিটা দেখাই, দেখো তো এইখানে যে মাঝখানে একটা জিনিস দেখতে পাচ্ছ হেডফোনের মতো, তাই না? যে যেরকম চাও ভাবতে পারো, এই জিনিসটা হচ্ছে নিউক্লিয়াস। কিন্তু এরকম কোনো কিছু কি ওর ভেতরে আছে বা ওর ভেতরে আছে? নাই। তাহলে এখান থেকে একটা ইজি এমসিকিউ তোমার মাথায় ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, সেটা হচ্ছে আমাদের যে 3 রকমের রক্তকণিকা আছে এর মধ্যে শুধুমাত্র শ্বেত রক্তকণিকার মধ্যে তুমি নিউক্লিয়াস পাবে। পরিণত লোহিত রক্তকণিকাতেও কোনো নিউক্লিয়াস থাকবে না, অনুচক্রিকাতেও কোনো নিউক্লিয়াস থাকবে না। এটা কেন বললাম? ধরো আমি তোমাকে প্রশ্ন করলাম নিচের কোনটিতে নিউক্লিয়াস থাকে? লোহিত কণিকা, লিম্ফোসাইট, অনুচক্রিকা, প্লেটলেট। অনুচক্রিকা যে কথা, প্লেটলেট তো একই কথা। ওইদিকে লোহিত কণিকা, এদের 3টার একটারও কোনো নিউক্লিয়াস নাই, তাহলে অ্যান্সার হবে লিম্ফোসাইট। লিম্ফোসাইট কি? ওই যে বলছিলাম অ্যাবসেন্ট গ্র্যানিউলের 2টা বাবু ছিল, একটা মনোসাইট একটা লিম্ফোসাইট, ওরা হচ্ছে সেই অ্যাবসেন্ট গ্র্যানিউলের বাবু। কিন্তু যাই হোক, সে শ্বেত রক্তকণিকা, তো তার মানে ওর মধ্যে যেমনই হোক একটা কি থাকবে? নিউক্লিয়াস থাকবে। বুঝাইতে পারছি? তাহলে এই কথাটা মাথায় রাখতে হবে, শুধুমাত্র শ্বেতকণিকে আমরা নিউক্লিয়াস পাবো, আদারওয়াইজ আর কারোর মধ্যে আমরা নিউক্লিয়াস পাবো না। তাহলে কি বললো? নিউক্লিয়াস বিহীন কিন্তু অক্সিজেনবাহী হিমোগ্লোবিন যুক্ত। ওই যে তোমাকে আগেই একটু বলছিলাম অক্সিজেনের জন্য মেইন বসই হচ্ছে কে? লোহিত রক্তকণিকা। তো লোহিত রক্তকণিকার একটা বড় উপাদান হচ্ছে হিমোগ্লোবিন,
যে কিনা অক্সিজেন বহন করতে পারে। যাই হোক, তারপর এটা কালার কি হচ্ছে, লাল বর্ণের হচ্ছে। আলটিমেটলি ওকে আমরা কি বলছি, রোহিত কণিকা। এই যেখানে কারেকশন করেছে দেখেছো, সুন্দর করে লেখা আছে রেড ব্লাড কর্পাসেল। সেল বলা উচিত হবে না, কারণ এগুলো কোনোটাই আসলে কোষ না। আচ্ছা, এখন আসো, এই ধরনের কণিকার গড় ব্যাস বলেছে 7.3 মাইক্রোমিটার, একটা রেঞ্জ দিয়েছে 7 থেকে 8 মাইক্রোমিটার। এটা হচ্ছে ব্যাস, মানে টোটাল এক মাথা থেকে আরেক মাথায় কতটুকু দেখতে পাচ্ছ। আর থিকনেসটা তুমি দেখছিলে ছবিটা, যে প্রান্তের দিকে একটু মোটা মোটা লাগতেছে আর মাঝখানে আরও বেশি ফ্ল্যাট। তাহলে প্রান্তের দিকে হচ্ছে 2.2 মাইক্রোমিটার আর কেন্দ্রে 1 মাইক্রোমিটার, মানে কেন্দ্রে একদম পাতলা হয়ে গেছে, কিনারটা তাও একটু মোটা আছে 2.2 মাইক্রোমিটার। আর টোটালটার ব্যাস হচ্ছে গড়ে 7.3 মাইক্রোমিটার, রেঞ্জ বলে 7 থেকে 8 মাইক্রোমিটার। কষ্ট হলেও কিন্তু এই সংখ্যাগুলো তোমাকে মুখস্থ করতে হবে। লোহিত কণিকা সম্পর্কে তো ইনফরমেশন এমনিই কম, একটু কষ্ট হলেও এটা মুখস্থ করে ফেলবো আমরা। ওকে, এবার আসো, একটা কনফিউজিং একটা তথ্য নিয়ে কথা বলতে চাচ্ছে যে উট এর লোহিত কণিকায় নিউক্লিয়াস থাকে, এই নিয়ে একটা মতভেদ রয়েছে আজমল স্যার এবং আলিম স্যারের মধ্যে। ওনারা একজন বলতে চায় আছে, একজন বলতে চায় নাই। যাই হোক, তোমাকে যদি খুব মেনশন করে যে উটের লোহিত কণিকায় নিউক্লিয়াস থাকে কিনা, সত্য কিনা, তখন বলবা ঠিক আছে থাকতে পারে, কিন্তু মানুষের ব্যাপারে প্রশ্ন হলে কখনোই লোহিত কণিকায় নিউক্লিয়াস থাকবে না। আচ্ছা, এখন এখানে আমরা দেখব যে বয়স ভেদে লোহিত কণিকার সংখ্যা কিভাবে চেঞ্জ হয়। মানে আমার শরীরে যতগুলো লোহিত কণিকা আছে, একটা ছোট্ট বাচ্চার শরীরে কিন্তু সেই পরিমাণ লোহিত কণিকা নাই। আবার আমার শরীরে যতগুলো লোহিত কণিকা আছে, আমারই সমবয়সী একজন পুরুষের দেহে কিন্তু সেই পরিমাণ লোহিত কণিকা নাই। তাহলে এই সংখ্যার ডিফারেন্সটা তোমাকে শিখতে হবে। তাহলে আমরা আস্তে আস্তে বড় হই, আস্তে আস্তে বড় হইলে আমরা সংখ্যাগুলো আস্তে আস্তে শেখার চেষ্টা করি। একদম শুরুতে অর্থাৎ আমরা কি মায়ের পেটে যখন থাকি, ভ্রূণ, তাই না, এমব্রায়ো বলে, একদম ভ্রূণীয় অবস্থায়। ভ্রূণীয় অবস্থায় তোমার মনে হইতে পারে একটু ভ্রূণ, ওর মধ্যে আর কয়টা থাকবে, না, এটাই ভুল। একটু ভ্রূণ ওর মধ্যেই বেশি থাকবে। ভ্রূণীয় অবস্থায় এই লোহিত কণিকার সংখ্যা সবচেয়ে বেশি, এবং সংখ্যাটা হচ্ছে 80 থেকে 90 লাখ। তুমি এবার যত বড় হবা তত তোমার লোহিত কণিকার সংখ্যা কমবে। তুমি ভাবতে পারো আপু এরকম উল্টা প্রসেস কেন? একটা স্বাভাবিক জিনিস ভাবো না, একটা ছোট্ট বাচ্চা, ওর শরীরে যতগুলো লোহিত কণিকা আছে এগুলো তো মাত্র তৈরি হচ্ছে, ইম্যাচিউর, এগুলো তো ঠিকভাবে কাজ করতে পারতেছে না। অ্যান্ড কাজ করতে পারে না ব্যাকল লোক তুমি 1000 দাও, অসুবিধা কি? আর আমার শরীরে তুমি এফিশিয়েন্ট 10 জন লোক দাও, সেই তো সব কাজ করে ফেলবে। তার মানে তোমার যত বয়স বাড়বে, যত ম্যাচিউরিটি বাড়বে, তত তোমার সংখ্যা ম্যাটার করে না। হচ্ছে বলে না বয়স বাড়লে বন্ধু কমে। তোমার ছোটোবেলার এত মানুষ 10 জন 15 জন, মানে ক্লাস 2-3 জিজ্ঞেস করলে আমার 10টা বেস্ট ফ্রেন্ড, 12টা বেস্ট ফ্রেন্ড। আজকে জিজ্ঞেস করো এই 25 বছর বয়সে তোমার কয়টা বেস্ট ফ্রেন্ড, হাতে গুনলে 1টা 2টা 3টার বেশি আসবে না। এটাই স্বাভাবিক। এভাবেই করে মনে রাখবা, যতই মানুষের বয়স বাড়তে থাকবে ততই লোহিত কণিকার সংখ্যা কমবে, কিন্তু এফিশিয়েন্ট হবে। তাহলে কি হচ্ছে, আমরা একদম ভ্রূণের দেহে 80 থেকে 90 লাখ, একটু বড় হয়ে যখন শিশু আসবে, শিশুর সংখ্যাটা হয়ে যাবে 60 থেকে 70 লাখ, মানে একটু কমলো। এখন এই দুইটার মধ্যে যেন প্যাচ না লাগে, মনে রাখবা সবগুলা শ একসাথে। 60 লিখতে কি একরকমের শ লাগে, মূর্ধন্য ষ। 70 লিখতে কি লাগে, 70 লিখতে গেলে দন্তস্ব লাগে। আর শিশু লিখতে তালবস্য লাগে। 3 রকমের শ আমি জানি, কিন্তু তুমি আপাতত মনে রাখো সব শ একসাথে। তাইলে তুমি নিশ্চয়ই আর ভ্রূণকে 60 থেকে 70 লাখ দিবা না, দিবা? ভ্রূণকে 60 থেকে 70 দিবা? ভ্রূণ কি শ দিয়ে শুরু? না। তাহলে শ দিয়ে শুরুকে শিশুকে কত দিবা? 60 থেকে 70 লাখ। তুমি এরকম ভাবো না যে আমার এত সময় আছে, আমি তোমাকে অপশন দিব শিশুর দেহে কতটা লোহিত কণিকা থাকে। অপশন এ 60 থেকে 61, অপশন বি 60 থেকে 65, অপশন সি 70 থেকে 75। এইসব অপশন কিন্তু আমি কখনোই তোমাকে দিব না। এইখানেই যে কটা অপশন দেখা যাচ্ছে ওখান থেকেই আমি তোমাকে অপশনে তুলে দিব। সুতরাং তুমি রেঞ্জের প্রথম সংখ্যাও যদি মনে রাখতে পারো, তাও কিন্তু আসলে অপশন অ্যান্সার করে আসতে পারবা। তো যাই হোক, যেটা বলতেছিলাম, ভ্রূণের দেহে মনে রাখো 80 থেকে 90, একটু বড় হয়েছে শিশুর সব 60 থেকে 70। এবার আসো প্রাপ্তবয়স্ক ছেলে আর মেয়ে। তো প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েতে ডিফারেন্সের কারণটা আসলে বডির আয়তন। স্বাভাবিকভাবেই আমার বয়সী একটা ছেলে আমার চেয়ে আর একটু লম্বা আর একটু বড়সড় হবে, তাহলে তার শরীরে আয়তন অনুযায়ী একটু লোহিত কণিকার সংখ্যাও বেশি হবে। তাহলে সেই কম বেশিটা কতটুকু? সাধারণত ধরে নেওয়া হয় একটা পূর্ণবয়স্ক পুরুষে থাকবে 50 থেকে 54 লাখ, আর স্ত্রীতে থাকবে তার চেয়ে একটু কম 44 থেকে 49 লাখ। তাহলে আমরা যদি একটু রেঞ্জটা এভাবে সাজাই, স্ত্রীতে হচ্ছে 44 থেকে 49, ঠিক আছে, যেখানে 49 শেষ, এরপর থেকে শুরু হবে পুরুষ 50 থেকে 54।
মানে 5 করে বাড়তেছে, তাই না? আমরা ওই যে ছোটোবেলায় ম্যাথ করতাম না, ম্যাথ করার সময় কোন ঘরে কয়টা টালি সাজাবো, এরকম একই ডিফারেন্স রেখে লিখে লিখবো। তাহলে মোটামুটি এখানে একই ডিফারেন্স লিখে লিখলাম। এটা হচ্ছে আমার ফিমেল, এটা হচ্ছে আমার মেল। তাহলে ফিমেলদের জন্য হচ্ছে 44 থেকে 49 লাখ, সংখ্যা শেষ, পরের ঘর 50 থেকে 54 লাখ ছেলেদের। আর আলাদা করে শিশু তো বলছি, সেটা 60 to 70 হয়ে যাবে। আর যখন ভ্রূণ মায়ের পেটে তখন 80 থেকে 90 হয়ে যাবে। তাহলে 4 জনের 4টা রেঞ্জ, গোলানো যাবে না, একটা আরেকটার মধ্যে লেখা যাবে না। ক্লিয়ার? এবার আসো, স্বাভাবিকভাবেই কখন কখন তোমার লোহিত কণিকা বাড়তে পারে। একটা হচ্ছে তুমি যখন অনেক ব্যায়াম করবা, অথবা তুমি যখন গর্ভাবস্থায় থাকবা, তাহলে ওই দুইটা ফিজিওলজিক কন্ডিশন, মানে নর্মালি তার যা থাকার কথা তার চেয়ে আরেকটু সংখ্যা বেড়ে যেতে পারে। তাহলে ঘটনা দুইটা কি? একটা হচ্ছে ব্যায়াম যারা বেশি করে, আরটা হচ্ছে গর্ভাবস্থায়। ঠিক আছে? আর এই রক্তকণিকা যতটুকু থাকার কথা তার চেয়ে যখন কমে যায়, যে কোনো কারণে কমুক, কোনো রোগ হয়ে কমুক, যেমনি হোক, ব্লিডিং হয়ে কমুক, কমে গেলে আমরা সেটাকে তখন বলবো রক্ত স্বল্পতা বা রক্তাল্পতা, বা যাকে মেডিকেল টার্মে বলা হয় অ্যানিমিয়া। ঠিক আছে? অ্যানিমিয়া। তাহলে আমরা শিখলাম যে এটা বেড়ে যেতে পারে কখন কখন, ব্যায়াম করলে বা গর্ভাবস্থায়, বা কমে গেলে রোগটার নাম হচ্ছে অ্যানিমিয়া। আর আমাদের এই লোহিত কণিকাটা বাঁচে হচ্ছে 120 দিন বা মাস, চিন্তা করলে 4 মাস। এই জন্য আমরা আসলে বলি 3 থেকে 4 মাস পর পর আমরা চাইলেই রক্ত দান করতে পারি, কারণ এমনি আমার রক্তগুলা যখন 120 দিন পার হয়ে যাবে মরেই যাবে। 3 মাস পরে রক্ত দিলেও অসুবিধা নেই, ততদিনে নতুন রক্ত তৈরি হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা এখন নেক্সট স্লাইডে যাচ্ছি। এই যে লোহিত রক্তকণিকা তৈরি হচ্ছে, তোমার মাথায় প্রশ্ন আসতে পারে, আপু এই লোহিত রক্তকণিকা কোথা থেকে তৈরি হচ্ছে, মানে সোর্সটা কোথায়? সোর্সটা হচ্ছে, দেখো, লাল অস্থিমজ্জার স্টেম কোষ। আমরা যে মুরগি খাইলে হাড্ডি চাবাই না, হাড্ডি চাবাইলে রানের হাড্ডির ভিতরে কি লাল 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 অস্থিমজ্জা পাওয়া যায় না? ঠিক এরকম তো আমাদের সবার হাড্ডির ভিতরেই আছে, লম্বা লম্বা হাড্ডিগুলোর ভিতরে। তাহলে এই যে লাল অস্থিমজ্জা, অস্থিমজ্জার ভিতরে বেশ কয়েক রকমের কোষ আছে। তার মধ্যে একটা কোষকে বলা হচ্ছে স্টেম কোষ। সেই স্টেম কোষ থেকে তোমার উৎপন্ন হচ্ছে লোহিত কণিকা। কখন উৎপন্ন হচ্ছে? নিশ্চয়ই সারাক্ষণ উৎপন্ন হতে থাকবে না, তুমি চাইলেই উৎপন্ন হবে, তোমার বডি চাইলেই উৎপন্ন হবে, তাই না? তোমার বডি যখন প্রয়োজন হলে উৎপন্ন হবে। প্রয়োজনগুলো কি? যেমন রক্তে অক্সিজেনের মাত্রা কমে যেতে পারে, মানে তোমার বডিতে যতটুকু অক্সিজেন দরকার তুমি অক্সিজেন নিতে পারছো না, তো তাহলে লোহিত কণিকার দরকার কি? ওই যে মনে আছে, অক্সিজেন মেইনলি বহন করবে হিমোগ্লোবিনযুক্ত লোহিত রক্তকণিকা। তাহলে অক্সিজেনটা কম পাচ্ছ, তখন আমার বডি ভাবে কি, আরে আমার মনে হয় হিমোগ্লোবিন কম, আমার মনে হয় লোহিত কণিকা কম, তাহলে আমি একটু লোহিত কণিকা বাড়ানোর চেষ্টা করে দেখি তো আমার অক্সিজেন চাহিদাটা ফিল আপ হয় কি না। তখন এই যে একটা সেন্সেশন যে আমার অক্সিজেন কমে গেল, এই নিউজটা কোথায় চলে যায়? এইটা ছাড়া আরও কিছু ঘটনা, যেমন ব্লিডিং হয়েছে, তাহলে রক্তের পরিমাণ কমে গেছে, তোমার বডি বুঝতে পারতেছে, তুমি অনেক বেশি উঁচু অবস্থানে গেছো, ব্যায়াম করতেছো, তোমার বোনসে কোনো বাড়িটারি খাইছে, অস্থিমজ্জা একটু ধাক্কা খেয়ে স্টিমুলেটেড হয়ে গেছে, অথবা হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেছে। এই যে বিভিন্ন কারণে অক্সিজেন কমে যেতে পারে, তখন তোমার কিডনি সেন্সিটিভ হয়ে পড়ে, ও টের পায়, ওকে জানানো হয় যে বৃক্ক বা কিডনি, আমার বডিতে অক্সিজেন আমি কম পাচ্ছি, তুমি দেখো কিছু করতে পারো কিনা। বৃক্ককে বলার কারণ কি? কারণ ওই বৃক্কের মধ্যে এরাইথ্রোপয়েটিন নামক একটা পদার্থ বা হরমোন উৎপন্ন হতে পারে। তাহলে বৃক্ক যখন শুনে যে আমার অক্সিজেন কম, এই পসিবিলিটিস হতে পারে, বিভিন্ন কারণে অক্সিজেনটা কম থাকতে পারে, তাহলে আমি একটা চেষ্টা করতে পারি যে আমি ইরাইথ্রোসাইট বা লোহিত কণিকা বানাবো। ইরাইথ্রোসাইট বানানোর জন্য যে হরমোনটা দরকার, সেই হরমোনটার নাম ইরাইথ্রোপয়েটিন, মিল আছে কিন্তু নাম। তাহলে এরাইথ্রোপয়েটিনটা কে উৎপন্ন করে? বৃক্ক উৎপন্ন করে। কোত্থেকে ক্ষরণ হয়? বৃক্ক থেকে ক্ষরণ হয়। প্রত্যেকটা লাইন কিন্তু এমসিকিউ, খেয়াল করবা। তাহলে বৃক্ক থেকে এরিথ্রোপয়েটিন যখন হরমোনটা উৎপন্ন হবে এবং ক্ষরণ হবে, ওইটার প্রভাবে লাল অস্থিমজ্জা থেকে লোহিত কণিকা উৎপন্ন হয়, এবং এই টোটাল প্রসিডিউরটাকে আমরা বলি এরাইথ্রোপয়েসিস। কি বলি? এরাইথ্রোপয়েসিস। আবার যখন বডিতে অক্সিজেন অনেক বেশি থাকে, বৃক্ক বলে আমি আর এরিথ্রোপয়েটিন দিব না, তখন আর এরাইথ্রোপয়েসিস হবে না। সিম্পল হিসাব। তাহলে এখান থেকে তোমার জন্য এমসিকিউ কি, আমি একটু ছোট করে দিই, সামারাইজ করে দিই। যখন অক্সিজেনের পরিমাণ কমে যাবে তখন বৃক্ক খবর পাবে, বৃক্ক ইরাইথ্রোপয়েটিন তৈরি করবে। কেন? ইরাইথ্রোপয়েটিন হচ্ছে একটা হরমোন যে কিনা লাল অস্থিমজ্জাকে সেন্সিটিভিটি করতে পারে। লাল অস্থিমজ্জার দরকারটা কি? কারণ সেখান থেকেই তৈরি হবে এরাইথ্রোসাইট বা লোহিত কণিকা। এই যে এরাইথ্রোপয়েটিন আসলো, লাল অস্থিমজ্জা থেকে এরাইথ্রোপয়েটিনের প্রভাবে এরাইথ্রোসাইট তৈরি হলো, এই প্রক্রিয়াকে আমরা বলি এরাইথ্রোপয়েসিস।
অক্সিজেন কমে গেলে এটা বাড়বে, অক্সিজেন যদি বডিতে পর্যাপ্ত থাকে এই এরিথ্রোপয়েসিসের প্রয়োজন নাই। কথাগুলো কি খুব কঠিন হয়ে গেল? একটু আমাকে বলো তো, বুঝছো কি না? আপুকে আরেকটু হালকা পড়াবো, আরেকটু ঝাপসা করে পড়াবো কিনা, মানে এত ভিতরে ঢুকবো না কিনা, একটু আমাকে বলো। বোঝা যাচ্ছে? একটু কমেন্ট চেক করি। বেশি কঠিন লাগলে আপু এত ভিতরে ঢুকবো না, আর যদি বুঝতে পারো তাহলে আসলে সবটুকুই বোঝানোর চেষ্টা করব। ওকে, ভেরি গুড, বুঝতে পারছে মোটামুটি সবাই, একই কথা বলছো। সো ডেফিনেটলি ওকে। তাহলে চলো আমরা হচ্ছে এখন লোহিত কণিকা থেকে আর কি পড়তে চাই সেটা একটু দেখি। দেখো, এই যে লোহিত কণিকাটা, ওর মধ্যে 60-70% পানি, 30-40% থাকবে কঠিন পদার্থ। ওইতটুকু কঠিন পদার্থের মধ্যে তোমাকে বলছিলাম না যে ওর মেইন জীবনীশক্তিটাই হচ্ছে হিমোগ্লোবিন। তাহলে কঠিন যা আছে তার 90%ই হচ্ছে তার হিমোগ্লোবিন। তার মানে লোহিত কণিকার মধ্যে হার্ড পার্ট যা আছে, পানিপুনি ছাড়া হার্ড পার্ট যা আছে তার 90%ই কি হিমোগ্লোবিন। এবং এই হিমোগ্লোবিনের জন্যই রক্তের রং লাল হচ্ছে, মানে লোহিত কণিকাটা লাল হচ্ছে। আবার এই হিমোগ্লোবিনই হচ্ছে অক্সিজেন বহন করছে। কতটা ইম্পর্টেন্ট দেখো। তাহলে তোমাকে একটু হিমোগ্লোবিন সম্পর্কে জানা উচিত না বলো? এই যে প্রত্যেকটা হিমোগ্লোবিন অণু, সেটা হিম নামের লোহা দিয়ে তৈরি, যেটা একটা কালার বা পিগমেন্ট, যে পিগমেন্টটার জন্য এটা লাল হয়, রঞ্জক পদার্থ। তাহলে হিম প্লাস হিমোগ্লোবিন উচ্চারণ করতে আর কি লাগে? গ্লোবিন। তাহলে গ্লোবিন হচ্ছে একটা প্রোটিন, ঠিক আছে? তাহলে আমার হিমোগ্লোবিন এটা হিম নামক রঞ্জক পদার্থ দিয়ে তৈরি এবং সাথে গ্লোবিন নামক প্রোটিন দিয়ে তৈরি। তো এই হিমোগ্লোবিনের পরিমাণটা কত থাকে? তুমি দেখবা আমরা কিছু হলেই বলি না যে একটা সিবিসি করাও, তুমি মনে হয় একটু অসুস্থ বা জ্বর জ্বর লাগতেছে বা শরীরটা ভালো না, আমরা বুঝি না বুঝি বলি একটা সিবিসি করাও, মানে কমপ্লিট ব্লাড কাউন্ট যেটা। ওখানে আমরা কি দেখতে চাই? যে হিমোগ্লোবিনের পরিমাণটা দেখি HB দিয়ে লেখা থাকে। আল্লাহ, হিমোগ্লোবিন কমে গেছে, তাহলে তো ওর শরীরে রক্ত নাই। হিমোগ্লোবিন ঠিক আছে, তার মানে ও ভালো আছে। এই একটা গ্রস আইডিয়া কিন্তু আমরা চিন্তা করি। তাহলে তোমাকে জানতে হবে যে জেনারেল একটা মানুষের, একটা পুরুষ একটা স্ত্রী, ওদের বডিতে কীরকম হিমোগ্লোবিন থাকলে তুমি আমি রিপোর্ট দেখে স্যাটিসফাইড হব। সেই রেঞ্জটা হচ্ছে, এভাবে মনে রাখবা, 11, 13, 15, 17। আপু কিন্তু একেবারে 11-র পাশে 13 লিখলাম না, 11 দিয়ে শুরু, 13 দিয়ে শুরু। এটা হচ্ছে ফিমেলদের, হ্যাঁ, মেয়েদেরটা 11 দিয়ে শুরু হবে, ছেলেদেরটা 13 দিয়ে শুরু হবে। 2 গ্যাপ রাখবা। মেয়েদেরটা শেষ করবো 13-র পরে 15 দিয়ে, ছেলেদেরটা শেষ করবো 15-র পরে 17 দিয়ে। তাহলে 11 থেকে 15 এই রেঞ্জটা ফিমেলের জন্য, 13 থেকে 17 এই রেঞ্জটা মেল অর্থাৎ পুরুষদের জন্য। সাথে তুমি 0.5 লাগাই দাও। দেখো, আমি আসলে তোমাকে মনে রাখার টেকনিকের জন্য যেমনি যেমনি ভাঙা যায় ভাঙিয়ে ভেঙে বলতেছি। কারো যদি এমনি এগুলো মুখস্থ থাকে তাহলে তো সে খুবই ভালো। মোট কথা হচ্ছে মেয়েদের 11.5 থেকে 15.5, আর ছেলেদের 13.5 থেকে 17.5। ছেলেদের 13.5 থেকে 17.5 পর্যন্ত নর্মাল, মেয়েদের 11.5 থেকে 15.5 পর্যন্ত নর্মাল। বাংলাদেশে 100টা মেয়ের যদি তুমি করো, অ্যাটলিস্ট 80% মেয়ের দেখবা 11.5-র কোনো খবরই নেই। 9, 8, গ্রামে গঞ্জে করলে 7, 8, 9, 10 এর বেশি পাবাই না, সবাই অ্যানিমিক। বাট রেঞ্জ কিন্তু 11.5 থেকে শুরু। একটা সুস্থ স্বাভাবিক স্ত্রীর বা একটা মেয়ে মানুষের, পূর্ণবয়স্ক মেয়ে মানুষের 11.5 মিনিমাম থাকা উচিত, 11.5 থেকে 15.5। তাহলে আমি রেঞ্জটা শিখছিলাম 11, 13, 15, 17। 11-র সাথে 15 এটা মেয়ে, 13-র সাথে 17 এটা ছেলে। ওকে, তাহলে আমরা হিমোগ্লোবিনের সংখ্যাটা শিখলাম। ওকে, এবার হচ্ছে হিমোগ্লোবিনের একটা স্ট্রাকচারের কথা বলা আছে যে 4টা পলিপেপটাইড চেনের সাথে একটা হিম গ্রুপ থাকে। হিম গ্রুপের জন্যই রক্তের রঙটা লাল হচ্ছে, ঠিক আছে? এটা তো ওই যে ওখানেই বলে আসছি, হিম হচ্ছে একটা রঞ্জক বা পিগমেন্ট। তাহলে হিম থাকার কারণেই রক্তের রং লাল হচ্ছে, এটা একটা MCQ। তারপর হচ্ছে আমার হিমোগ্লোবিনে কী কী থাকছে? হিম থাকছে, গ্লোবিন থাকছে। স্ট্রাকচারটা কেমন থাকে? একটা হিম 4টা গ্লোবিন, মানে একটা হিমের সাথে 4টা পলিপেপটাইড, ঠিক আছে? এটা আমাকে MCQর জন্য মনে রাখতে হবে। কয়টা পলিপেপটাইড? 4টা পলিপেপটাইড চেনের সাথে একটা হিম যখন যুক্ত হবে তখন সেটা হিমোগ্লোবিন হবে। এই হিমোগ্লোবিনটাই আমার লোহিত রক্তকণিকার কঠিন অংশের 90% কভার করে। আর বাকি যদি পানিপুনি চিন্তা করি 60-70% লোহিত কণিকাতে পানি থাকতে পারে। বাট হিমোগ্লোবিন নিয়ে পড়াশোনাটাই বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে। লোহিত কণিকার কাজ। লোহিত কণিকা সম্পর্কে আমরা ডিটেলস পড়ে ফেলছি। এখন আমরা পড়তে চাই লোহিত কণিকা কী কী কাজ করছে।
একজন প্রশ্ন করেছে ইরেথ্রোপয়েসিস এবং ইরেথ্রোপয়েটিন এর মধ্যে ডিফারেন্সটা কি। ইরেথ্রোপয়েটিন হচ্ছে সেই হরমোন যে হরমোনটাকে বৃক্ক তৈরি করে, কিডনি তৈরি করে। আর এই হরমোনটা থাকার কারণে তোমার যে ইরেথ্রোসাইট বা লোহিত কণিকা তৈরি হচ্ছে, এই প্রসেসটা, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ইরেথ্রোপয়েসিস। ঠিক আছে ভাইয়া? ওকে, আমরা হচ্ছে এখন লোহিত কণিকার কাজ। লোহিত কণিকার কাজ আমরা শিখতে চাই অক্সিজেন বস। অক্সিজেন মানেই হচ্ছে প্রথমে মনে রাখতে চাই ও হচ্ছে প্রচুর পরিমাণ অক্সিজেন পরিবহন করবে। ব দিয়ে আমরা 3টা কথা মনে রাখতে চাই। চলো আগে বইয়ের মধ্যে দেখি কি কি। একটা হচ্ছে বাফার রূপে কাজ করবে, অর্থাৎ রক্তের অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করতে লোহিত কণিকাও কাজ করে। আরেকটা ব হচ্ছে ব্লাড গ্রুপ নির্ণয়ে সাহায্য করে, ও পজিটিভ নাকি বি পজিটিভ, ব্লাড গ্রুপটা কি সেটা নির্ণয় করতে সাহায্য করে। আরেকটা হচ্ছে লোহিত রক্তকণিকা বিলিরুবিন, বিলিভার্ডিন এই 2টা রঞ্জক পদার্থ উৎপন্ন করে। তাহলে আমরা ব দিয়ে 3টা কথা শিখতে চাই। এখানে 2 নম্বর পয়েন্ট, তারপর হচ্ছে আমাদের 4 নম্বর পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট। ওকে, তাহলে এখানে হচ্ছে আমাদের 2, 4, 5। আর অক্সিজেন দিয়ে তো আমাদের প্রথম পয়েন্ট কভার হয়ে গেল যে অধিক পরিমাণ অক্সিজেন এবং সামান্য পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পরিবহন করবে কে? লোহিত কণিকা। এখন দেখো আমাদের বাফার ছিল 3 নম্বর পয়েন্ট, তাই না? বাফার হচ্ছে 3 নম্বর পয়েন্ট। তাহলে বাফার হচ্ছে তাহলে ব দিয়ে আমরা কি কি শিখছিলাম? বাফার রূপে কাজ করবে, ব্লাড গ্রুপ নির্ণয়ে হেল্প করবে, বিলিরুবিন, বিলিভার্ডিন তৈরি করবে, এই জিনিসটা 3টা ব। আর দন্ত শতে আসলে ছিল সান্দ্রতা, এটা হচ্ছে আমার 2 নম্বর পয়েন্ট। চলো দেখি, এই যে 2 নম্বর পয়েন্টে রক্তের ঘনত্ব এবং সান্দ্রতা রক্ষা করে। সান্দ্রতা রক্ষা করো কে? এই ধরনের অপশন থাকলে বা প্রশ্ন হলে অ্যান্সার কী হবে? লোহিত রক্তকণিকা। তাহলে আমি আবার একটু বলতেছি, প্রথম 5টা পয়েন্টই বেশি ইম্পর্টেন্ট, এই 5টাই আগে বলি। অক্সিজেন বস, অক্সিজেন দিয়ে অধিক পরিমাণ অক্সিজেন পরিবহন করবে, অল্প একটু কার্বন ডাইঅক্সাইড পরিবহন করবে। বসের ব দিয়ে 3টা, বাফার, ব্লাড গ্রুপ, বিলিরুবিন, বিলিভার্ডিন। আর দন্তস্ব দিয়ে রক্তের সান্দ্রতা, ঘনত্ব এগুলা রক্ষা করবে। ঠিক আছে, এবার বাকি যে আরও কয়েকটা পয়েন্ট আছে সেটার জন্য তোমাকে কিছু পদার্থের নাম শিখতে হবে। যেমন নাইট্রিক অক্সাইড উৎপাদন করবে, হাইড্রোজেন সালফাইড উৎপাদন করবে, পটাশিয়াম বাইকার্বনেট হিসেবে প্রবাহিত হবে। তাহলে এই 3টা জিনিস তোমাকে এক্সট্রা শিখতে হচ্ছে এবং দেহের অনাক্রম্যতায় অর্থাৎ ইমিউন সিস্টেমেও হেল্প করবে। এই লাইনটা একটু এক্সট্রা করে কেন মনে রাখবা? যখন তোমাকে জেনারেলি প্রশ্ন করা হবে যে দেহের অনাক্রম্যতা, অনাক্রম্যতা মানে কি? প্রতিরোধ ব্যবস্থা, দেহকে অন্যান্য জীবাণু থেকে রক্ষা করা, প্রতিরক্ষা করা, এই টাইপের প্রশ্ন যখন করা হয় আমরা প্রথমেই ভাবি কাকে? শ্বেত রক্তকণিকা। ভেরি গুড, কারণ শ্বেত রক্তকণিকাই আসলে আমাকে সবচাইতে বেশি জীবাণু থেকে প্রতিরোধ দিয়ে থাকে। তবে তোমাকে এখানে কি জানানো হচ্ছে যে লোহিত কণিকাও টু সাম এক্সটেন্ট, মানে ওর একটু হলেও ভূমিকা আছে দেহের অনাক্রম্যতায়, মানে দেহকে যেন কেউ আক্রমণ করতে না পারে, দেহকে সুস্থ রাখার পেছনে লোহিত কণিকাকেও হালকা একটু ক্রেডিট দেওয়ার চেষ্টা করা হয়েছে। তুমিও সেটাকে মেনে নিবা। তাহলে তোমাকে আমি 9টা পয়েন্ট এখান থেকে পড়তে চাচ্ছি, যার মধ্যে 5টা হচ্ছে অক্সিজেন বস, 3টা জিনিসের নাম মনে রাখতে বলেছি, নাইট্রিক অক্সাইড, হাইড্রোজেন সালফাইড এবং হচ্ছে পটাশিয়াম বাইকার্বনেট হিসেবে প্রবাহিত হয় এই কথাটা। এবং পাশাপাশি মনে রাখবা এটা দেহের ইমিউনিটি সিস্টেমকেও প্রভাবিত করে বা সাহায্য করে। এই কথাগুলো আসলে তুমি বলবা হ্যাঁ এগুলো লোহিত কণিকার কাজ হিসেবে সত্য ঘটনা। ঠিক আছে, এবার আমরা হচ্ছে এখন একটু যাব এই প্রশ্নের উত্তর ঝটপট। তাহলে আমাদের লোহিত কণিকা শেষ হয়ে যাবে। ভ্রূণ দেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে কি পরিমাণ লোহিত কণিকা থাকে? ঝটপট অ্যান্সার করো। ভ্রূণের দেহের জন্য অ্যান্সার কোনটা? রাতুল প্রশ্ন করেছো আপু এটা কি মেডিকেল স্ট্যান্ডার্ড অর একাডেমিক ক্লাস? ডেফিনেটলি যে কোনো প্রতিযোগিতামূলক প্রশ্ন উত্তর করার জন্য, অর্থাৎ মেডিকেল ভর্তি কোচিংয়ের জন্য তোমাকে এমসিকিউগুলো আসলে এভাবেই পড়া উচিত, লাইন বাই লাইন প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে। পাশাপাশি এটাকে একাডেমিক তোমাকে মানতেই হবে, কারণ তোমাকে তো এইচএসসি পরীক্ষাতে ডেফিনেটলি এমসিকিউ কভার করেই আসতে হবে, তাই না? সো তোমাকে একই সঙ্গে এই এমসিকিউ বা এই পড়ানোটা তোমার একাডেমিক লাইফে যেরকম এখন হেল্প করবে এইচএসসির জন্য, অ্যাট দ্য সেম টাইম তোমাকে আসলে পরবর্তীতে এমসিকিউ টাইপ পরীক্ষা দিয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য হেল্প করবে। আর যেগুলো প্রশ্ন থেকে রিটেন হতে পারে সেগুলোও কিন্তু আমি তোমাকে মাঝখানে মাঝখানে বলে দিচ্ছি, তাই না? আচ্ছা, আশা করি রাতুল তার অ্যান্সার পেয়েছো। এই ভ্রূণের দেহের অ্যান্সারটা হচ্ছে মোটামুটি সবাই সঠিক দিয়েছো, ভেরি গুড। অর্পিতা,
শায়লা, স্বপন, মারুফ, ভেরি গুড, প্রত্যেকের উত্তর সঠিক। ভ্রূণের দেহে সবচাইতে বেশি থাকে, অর্থাৎ 80 থেকে 90 লক্ষ। ওকে, এবার তাহলে আমরা চলে যাচ্ছি শ্বেত রক্তকণিকা। এই যে শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট, শ্বেতকণিকা যেটা, এটাকে আমি বলছিলাম যে ওর মধ্যে বাচ্চা কাচ্চা বেশি, পড়াশোনা বেশি। সো এখানে প্রথমে কিছু গ্রস কথা, এগুলো তোমাকে আগেই বলে ফেলছি। শ্বেতকণিকাতে কোনো হিমোগ্লোবিন থাকবে না, যার কারণে ওর রং কোনো লাল হবে না, ও সাদা থাকবে, কালারলেস থাকবে। ও হচ্ছে অনিয়ত আকার, ওর আকৃতির সবসময় কোনো শেপ থাকবে না, এবং নিউক্লিয়াস যুক্ত, এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা, এবং বড়। মানে তোমাকে ছবিতে দেখিয়েছিলাম যে শ্বেতকণিকাগুলো একটু বড় হবে সবার চেয়ে, এবং এগুলোর কোনো শেপের সবসময় ঠিক শেপ মানে পাওয়া যায় না, এক একজনের এক এক রকম শেপ, কারণ 5 রকমের শ্বেতকণিকা আছে। 2টা আছে অদানাদার, লিম্ফোসাইট, মনোসাইট, 3টা আছে দানাদার, মনে আছে কিনা, ইউসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল, ফিলগুলা। তাহলে 5 জনের তো শেপ সেম না, তাহলে তুমি বড় আকারে বা ব্রড হেডলাইনে কি বলবা, ওরা অনিয়ত আকৃতির কোনো আগামাথা নাই, এবং ওদের প্রত্যেকেরই কি থাকবে, নিউক্লিয়াস থাকবে। প্রত্যেকেই মোটামুটি লোহিত কণিকা বা অনুচক্রিকার চেয়ে বড় হবে, বড় কোষ হবে। ওকে, এবার ওদের কোনো রঞ্জক থাকে না বলে ওদেরকে কি বলা হয়, শ্বেতকণিকা বলা হয়। কোনো কালার থাকবে না, ওরা প্রকৃতপক্ষে বর্ণহীন, হোয়াইট বলা হলেও প্রকৃতপক্ষে ওরা কালারলেস। এবার ওদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা নাম, সেটা হচ্ছে ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, মোবাইল ডিফেন্সিভ ইউনিট। তোমাকে যদি প্রশ্ন করা হয় নিচের কে বা কোন জিনিসটা, রক্তের কোন জিনিসটা ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক, মোবাইল ডিফেন্সিভ ইউনিট, তোমার প্রতিরক্ষার জন্য একমাত্র জিনিস কোনটা, যদি এইভাবে প্রশ্ন করা হয়, তাহলে অ্যান্সারে যদি অপশানে তোমাকে দেই আমি রক্তরস, লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা, ইউ হ্যাভ টু চুজ শ্বেতকণিকা। ঠিক আছে, তাহলে ওদেরকে আমরা কি বলবো, মোবাইল ডিফেন্সিভ ইউনিট বা ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক। ওকে, কেন? কারণ ওটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় মানে হাম করে কি করে, ওই জীবাণুগুলো ধ্বংস করে ফেলে। সবাই না পারলেও কেউ কেউ করে, কে কে করে সেটাও আমাদের পরের পড়া। তা আপাতত দেখো ফ্যাগোসাইটোসিস করছে। এখন হচ্ছে কি বলছে, নিউক্লিয়াস প্রথমে গোল বা ডিম্বাকার হতে পারে, পরে সেটা মানে চেঞ্জ হয়ে হয়ে অশ্বক্ষুরাকার বা বৃক্কাকার হতে পারে। এটা আসলে এখান থেকে এমনি জাস্ট রিডিং পড়ো, একটু পরে কার নিউক্লিয়াস এক্স্যাক্টলি কেমন সেটা আলাদা করে পড়তে হবে। কারণ 5 রকমের শ্বেতকণিকা, কারো নিউক্লিয়াস গোল, কারো নিউক্লিয়াস কিডনির মতো, কারো নিউক্লিয়াস 2 খণ্ড, কারো নিউক্লিয়াস 5 খণ্ড, এটা আমরা আলাদা করে পড়বো। কিন্তু এখানে যে বিভিন্ন টাইপের কথা উল্লেখ করলো, যে বিভিন্ন রকম হতে পারে নিউক্লিয়াস। তারপর হচ্ছে যেটা বললো যে সংখ্যাটা বলার চেষ্টা করলো, 4 থেকে 11,000 হচ্ছে রেঞ্জ, গড় বললে 7,500। আমরা লোহিত কণিকায় পড়ছিলাম 2টা কন্ডিশন বেড়ে যেতে পারে, কি কি মনে আছে কিনা, ব্যায়াম করলে আর গর্ভ অবস্থায়। এখানে হচ্ছে শিশুদের ক্ষেত্রে সংখ্যাটা বেশি থাকতে পারে, অথবা তুমি আমি অসুস্থ হয়ে গেলে সংখ্যাটা বেড়ে যেতে পারে। এটা হচ্ছে জেনারেলাইজড। আর অতিরিক্ত বেড়ে গেলে ব্লাড সেল বেড়ে গেছে, ডাব্লিউবিসি বেড়ে গেছে, ক্যান্সার হয়ে গেছে, ওগুলো অন্য হিসাব। কিন্তু এমনিতে জেনারেলি 2টা কন্ডিশনে বাড়তে পারে, শিশু অবস্থায় অথবা সাধারণ জ্বর, কাশি, ঠান্ডা, ইনফেকশন হয়েছে তখন বাড়তে পারে অসুস্থ অবস্থায়। তাহলে সংখ্যাটা দেখো তো, আমরা লোহিত কণিকা পড়ছিলাম লাখ লাখ, আর এটা পড়তেছি মাত্র হাজার। তাহলে অনুপাত অনেক তফাৎ না? তাহলে অনুপাতের শুরুতে যদি লোহিত বলি, এরপরে যদি শ্বেত বলি, তাহলে অনুপাতটা হবে 600:1। তাহলে 600:1 অনুপাত কার? লোহিতর সাথে শ্বেতের অনুপাত করলে। শ্বেতের সংখ্যা গড় বললে কত? 7,500। রেঞ্জ বললে কত? 4 থেকে 11,000। ওকে, এখানে কোনো ভাগ নেই যে ছেলেদের কত, মেয়েদের কত, ছোটো বয়সে কত, বড় বয়সে কত, এরকম ভাগ নেই। এভারেজ একটা রেঞ্জ দেওয়া 4 থেকে 11,000। এই দিক থেকে তোমার পড়াটা একটু কমলো। ওকে, এবার আসো হচ্ছে ওই যে বলছিলাম একটু আগে, শ্বেত রক্তকণিকা যখন বেড়ে যায় ওই প্রক্রিয়াটাকে বলে লিউকোসাইটোসিস। আর যদি কমে গেছে কোম্পানি, যেমন এই জায়গাটা খেয়াল করো, এই স্লাইডটা একটু খেয়াল করো, ডাব্লিউবিসি কমপেনিয়া, আমরা এটা মনে রাখি কোম্পানি দিয়ে। হ্যাঁ, মনে করো কোনো একটা কোম্পানি, তাহলে কমপেনি, তাহলে লিউকোসাইট বা ডাব্লিউবিসি কম, সেটাকে বলবো লিউকোপেনিয়া। বেশি, সেটাকে বলবো লিউকোসাইটোসিস, মানে বাড়তেছে, লিউকোসাইট বাড়তেছে, বেশি হচ্ছে। লিউকোসাইট বেশি, আরবিসি কম, মানে রেশিও ঠিক নাই, উল্টাপাল্টা হয়ে গেছে ব্লাডের সেলগুলা, তার মানে তোমার রক্ত ভালো নাই, দিস ইজ এ ব্লাড ক্যান্সার, এটাকে বলা হয় লিউকেমিয়া। অনেক রকমের লিউকেমিয়া আছে, এক এক রকম লিউকেমিয়াতে এক এক রকম টিস্যু, এক এক রকম ডাব্লিউবিসি পরিমাণ বাড়ে, এক এক রকম আরবিসি পরিমাণ কমে, এগুলো বিভিন্ন রেঞ্জ আছে। তুমি যদি যারা ইনশাআল্লাহ ডাক্তার হতে চাও বা যারা ডাক্তার হবা, তারা পরবর্তীতে এটা নিয়ে আরও ডিটেলস জানবা। আপাতত এতটুকু জেনে রাখো, যখনই লোহিত কণিকা, শ্বেত রক্তকণিকা এগুলোর ইমব্যালেন্স তৈরি হয়ে যায়, উল্টাপাল্টা হয়ে যায় রক্তের সেলগুলোর মানে কাউন্ট, কর্পাস সেলগুলোর কাউন্ট, তখন সেটাকে আমরা বলতেছি লিউকেমিয়া, যেটা এক ধরনের রক্তের ক্যান্সার।
ওকে, তাহলে আগের স্লাইডটা তোমাকে একটু দেখিয়ে আসি। ওই যে কমে গেলে পেনিয়া বলে, বেড়ে গেলে লিউকোসাইটোসিস বলে, আর ব্লাড ক্যান্সার বা লিউকেমিয়া কখন বলে? যখন শ্বেত রক্তকণিকা অস্বাভাবিক বেড়ে যাবে এবং সেটা মৃত্যুর কারণ হবে। তারপরে তোমার শ্বেত রক্তকণিকা কী কী বহন করে এগুলো একটু বললো। ওকে, দুই ভাগ করেছে, এটা আমরা আগেই পড়েছি, অ্যাগ্রানুলোসাইট এবং গ্র্যানুলোসাইট। তাহলে দেখো, দানাবিহীন বা অ্যাগ্রানুলোসাইট, ওদের নিউক্লিয়াসগুলো বড় থাকে, নিউক্লিয়াসে কোনো খণ্ড থাকে না। কারা তারা দেখি তো চলো। এই যে মনোসাইট, লিম্ফোসাইট, নামের শেষে কি আছে? সাইট, তার মানে ফিল নাই, তার মানে এগুলো দানাদার না, অদানাদার, এগুলো আমাদের আগের পড়া, তাই না? এখন দেখো মনোসাইট, এদের থেকে তোমার আসলে কি পড়তে হবে? পড়তে হবে এদের শেপ, মানে এদের হচ্ছে গিয়ে ব্যাস কতটুকু, কে কতটুকু বড়, ওর নিউক্লিয়াসটা ভিতরে দেখতে কীরকম, গোল নাকি বৃক্কের মতো নাকি খণ্ড খণ্ড, ও কয়দিন বাঁচে। আমরা লোহিত কণিকা পড়ে আসছিলাম 120 দিন বাঁচে, তাহলে এখানে তো ওরা এক একজন এক এক দিন পরিমাণ বাঁচবে। তারপরে ও আমার দেহে কত হাজার থাকে বা কত সংখ্যায় থাকে। আমি তো বলছি টোটাল শ্বেত রক্তকণিকা 4 থেকে 11,000, কিন্তু ওদের মধ্যে তো একটা ভাগ আছে যে কোনটা একটু বেশি থাকবে, কোনটা একটু কম থাকবে, কোনটা পার্সেন্টেজ কম, এরকম একটা ভাগ থাকবে। তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমার এখান থেকে পড়ার বিষয়। তাহলে দেখো আমি তোমাকে দেখাই, এখানে আমি তোমাকে গদবাঁধা আকারে বলে যাবো, একটু পরে চার্ট আসবে, তখন তোমার জন্য ইজি হবে। আগে এভাবে শুনে নাও। মনোসাইটটা মনে রাখবা সবচেয়ে বড়, ঠিক আছে? মানে যতগুলো কণিকা আছে সবার মধ্যে সবচেয়ে বড় কে? মনোসাইট, ঠিক আছে? বড় করে রাখলাম। লিম্ফোসাইটটা হচ্ছে মনোসাইটের চেয়ে একটু ছোট, ঠিক আছে? একটু ছোট করে রাখলাম। মনোসাইটের নিউক্লিয়াসটা বলছে বৃক্কের মতো, কিডনির মতো, অথবা অশ্বক্ষুরাকৃতির বলা হয়, ঘোড়ার পাদানির মতো, যাই হোক এরকম। আর লিম্ফোসাইটে দেখো, লিম্ফোসাইটের নিউক্লিয়াসটা বলছে গোল, বড়। কেন আমি তোমাকে এটা ছবি এঁকে বলতেছি, একটা জিনিস বুঝাইতে চাই। যদি তোমাকে বলে যে শ্বেত রক্তকণিকা কে বড়, অ্যান্সার হচ্ছে মনোসাইট বড়। আকৃতিতে মনোসাইট বড়। দেখো মনোসাইট হচ্ছে 12 থেকে 20 মাইক্রোমিটার, আর লিম্ফোসাইট হচ্ছে 6 থেকে 16 মাইক্রোমিটার। তাহলে 6 থেকে 16, এর চেয়ে অবশ্যই 12 থেকে 20 বড়। তাহলে আকৃতিতে, মেইন আকৃতিতে কে বড়? মনোসাইট বড়। কিন্তু যদি বলে কার নিউক্লিয়াস সবচেয়ে বড়, তুমি দেখো ও বড় হলে কী হয়েছে, ওর নিউক্লিয়াসটা এর দূর, অথচ লিম্ফোসাইট ছোট হলে কী হবে, ওর পুরাটা জুড়েই হচ্ছে একটা গোল নিউক্লিয়াস। এই কথাটা বারবার কেন বলতেছি? কারণ মনোসাইটে দেখো বলা আছে ওর নিউক্লিয়াসটা হচ্ছে বৃক্কের মতো বা ঘোড়ার খুরের মতো, ওর সাইটোপ্লাজম বেশি, মানে নিউক্লিয়াস ছোট, চারপাশের সাইটোপ্লাজম বেশি। আর লিম্ফোসাইটের দিকে তাকায় বলো, ও অপেক্ষাকৃত কম সাইটোপ্লাজমের জায়গা কম, কারণ নিউক্লিয়াসটাই পুরো জায়গা খেয়ে ফেলছে। তাহলে কার নিউক্লিয়াস বড়, এই প্রশ্ন করলে উত্তর হবে লিম্ফোসাইট। কিন্তু কে নিজে বড়, এই প্রশ্ন করলে উত্তর হবে মনোসাইট। আশা করি এটা তোমরা ভুল করবা না, প্যাচ লাগাইও না, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে কে কয়দিন বাঁচে। মনোসাইট মাত্র 2 থেকে 5 দিন বাঁচে, কিন্তু লিম্ফোসাইট 100 থেকে 120 দিন, প্রায় লোহিত কণিকার মতো, তাই না? অনেক দিন বাঁচে। আর এই মনোসাইট হচ্ছে 2 থেকে 8% থাকে, আর লিম্ফোসাইট হচ্ছে আরও, ওটার পার্সেন্টেজ আমরা একটু পরে পাবো, তখন আবার বলতেছি। তাহলে এখন এখান থেকে এই পার্সেন্টেজগুলো বা এই সংখ্যাগুলো আমরা একটু দেখলাম। তোমার এগুলো এভাবে করে মনে নাও থাকতে পারে, টেনশন করো না, একটু পরে আমরা হচ্ছে চার্টে যখন ঢুকবো তখন তুমি আরও ভালো পারবা। দেখো এই যে লিম্ফোসাইট, এটা আবার 3 রকম হতে পারে বলেছে, একটা টি লিম্ফোসাইট, একটা বি লিম্ফোসাইট, আরেকটা হচ্ছে বলেছে দেখো এনকে সেল বা ন্যাচারাল কিলার সেল, ঠিক আছে? ওই যে পার্সেন্টেজের কথা বলছিলাম না, লিম্ফোসাইট ও থাকে 20 থেকে 40%। একটু আগে আমরা দেখছিলাম মনোসাইট ছিল মাত্র 2 থেকে 8%। তাহলে দেখো একমাত্র মনোসাইটের খালি মেইন সাইজটাই বড়, আর বাকি সবই কিন্তু লিম্ফোসাইটের বেশি। মনোসাইট 2 থেকে 5 দিন বাঁচে, লিম্ফোসাইট 100 থেকে 120 দিন। মনোসাইট মাত্র 2 থেকে 8% থাকে, লিম্ফোসাইট 20 থেকে 40% থাকে। মনোসাইটের কোনো ভাগ টাগ নাই, ও একলাই। লিম্ফোসাইট 3 রকমের হতে পারে, টি, বি, আর এটা কি এনকে সেল। তাহলে কীভাবে তুমি এমসিকিউগুলো কভার করবা যে সব বেশি বেশি জিনিসগুলো আসলে লিম্ফোসাইটের, একমাত্র ওভারঅল সাইজ জিজ্ঞেস করলে মনোসাইটের সাইজটা বড় আর লিম্ফোসাইটের সাইজটা ছোট, কিন্তু বাকি সব কার বেশি? লিম্ফোসাইটের বেশি। পারা যাবে না বলো এইভাবে করে? ওকে, তারপর যে টি লিম্ফোসাইট, এটা হচ্ছে থাইমাস গ্রন্থি থাইমোসাইট থেকে আসে, এই জন্য টি ফর টি। আর অস্থিমজ্জা মানে কি বোন ম্যারো, বোন ম্যারোর বি ফর বি, ঠিক আছে?
এভাবে করে আমরা একটু মনে রাখবো। আর এনকে সেল এটা হচ্ছে এক ধরনের শীত রক্তকণিকা যেটা বিভিন্ন ভাইরাস টাইরাস এগুলোকে খেয়ে ফেলে, ন্যাচারাল কিলার সেল বলা হয় ওকে। এবার চলে আসো দানাদার। দানাদারগুলোকে আমি আগেই বলছিলাম নামের মধ্যে কি থাকবে, ফিল থাকবে, এবং ওরা হচ্ছে কালার নিবে, বিভিন্ন লিশম্যান রঞ্জকে কালার দিবে। তাহলে কালারগুলো শিখতে হবে। কালারটা আমরা শিখি হচ্ছে এইভাবে, ইলা বেনি। ইওসিনোফিল লাল কালার দিবে, বেসোফিল নীল কালার দিবে। নিউট্রোফিল সম্পর্কে আমি তোমাকে কিছু বললাম না, কারণ নিউট্রোফিল নিউট্রাল, বর্ণ নিরপেক্ষ থাকবে। নিউট্রোফিল বর্ণ নিরপেক্ষ থাকবে, ঠিক আছে। পার্সেন্টেজ, আবার ওদের পার্সেন্টেজ দেখতে হবে, ওর ব্যাস কত শিখতে হবে, কতদিন বাঁচে এবং কয়টা খণ্ড, ওর নিউক্লিয়াস কিন্তু খণ্ড খণ্ড মনে রাখবা। ওই সাইটগুলা মানে অদানাদারগুলার নিউক্লিয়াস একটা ডিরেক্ট শেপ, কোনো ভাগ ভাগ নাই। বাট এই যে তোমাকে তিনটা ফিল পড়াবো না, বেসোফিল, ইওসিনোফিল, নিউট্রোফিল, ওদের নিউক্লিয়াসগুলো হবে খণ্ড খণ্ড, 2 থেকে 5 খণ্ড, 2 থেকে 7 খণ্ড, এরকম খণ্ড খণ্ড থাকবে। আর হচ্ছে কি বললাম, ওরা কালার নিবে। তাহলে এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। অদানাদারগুলা কোনো কালার নিচ্ছিল না, ওদের কোনো দানা ছিল না, ওদের নিউক্লিয়াসে কোনো ভাগ ছিল না। আর দানাদারগুলা এগুলো ফিল আপ করা থাকবে, নামে শেষে ফিল থাকবে, ওরা কালার নিয়ে বিভিন্ন কালার দেখাবে এবং ওদের নিউক্লিয়াসগুলো ভাগ ভাগ থাকবে। একদম বেসিক ডিফারেন্স বললাম এই 2 ধরনের মধ্যে। এবার দেখো, এই নিউট্রোফিল নিউট্রাল, ওই শুধুমাত্র কোনো কালার নিচ্ছে না, এখানে একটা ডায়াবেটিস প্রক্রিয়ায় ও হচ্ছে জীবাণু ভক্ষণ করে। ওই যে মনোসাইটে বলছিলাম ফ্যাগোসাইটোসিস করে জীবাণু খায়, আর ফিলগুলোর মধ্যে নিউট্রোফিল এই কাজটা করে, ও ফ্যাগোসাইটোসিস করে জীবাণু খায়। ওকে, এবার আসো, এই যে ইউসিনোফিল বলছিলাম ইলা, তাহলে ইউসিনোফিল লাল বর্ণ ধারণ করবে। বেসোফিল বলছিলাম বেনি, তাহলে খাড়াশক্ত হয়ে এগুলো নীল বর্ণ ধারণ করবে। তাহলে কালারটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। ইউসিনোফিল লাল, বেসোফিল নীল, নিউট্রোফিল নিউট্রাল, মানে বর্ণ নিরপেক্ষ। এবার হচ্ছে বাদবাকি যে 3-4টা পয়েন্ট বারবার করে বলে আসছি, ওরা পার্সেন্টেজ কত থাকছে, ওদের হচ্ছে মানে কয়টা খণ্ড, 2 খণ্ড, ওর ম্যাক্রো মানে কত ব্যাস 12 থেকে 17, এবং কয়দিন বাঁচবে 8 থেকে 12। ওকে, তাহলে এইভাবে করে প্রত্যেকটা জিনিসেরই আমরা এই সংখ্যাগুলো শিখব। তোমাকে এখান থেকে বললে তোমার অনেক মাথায় চাপ পড়তে পারে। আমি এখনই একটা চার্টে চলে যাব, চার্ট থেকে তোমাকে পড়াবো, তারপর শীত রক্তকণিকার কাজে আসবো। চলো আমরা একটু চার্টেই চলে যাই আগে। এই চার্টটা একটু খেয়াল করো, এটা হচ্ছে আমার শ্বেত রক্তকণিকার জন্য। এটা পড়লে আমার শ্বেতকণিকার ডিটেলস পড়া হয়ে যাবে, তারপর শুধু আমরা কাজ করব। আমি জাস্ট একটু কমেন্ট চেক করে নিচ্ছি। ওকে, তাহলে এখানে আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে এটা হচ্ছে আমাদের শ্বেত রক্তকণিকার চার্ট। এখান থেকে আমাদের এই চার্টের সংখ্যাগুলো শিখতে হবে। ওরা কে কত সংখ্যায় থাকে এটা আমি তোমাকে একটু পরে বলছি। ওদের উৎপত্তি স্থলটা খেয়াল করো, সবার কমন উৎপত্তি স্থল হচ্ছে লাল অস্থিমজ্জা, লাল অস্থিমজ্জা, লাল অস্থিমজ্জা, লাল অস্থিমজ্জা, লাল অস্থিমজ্জা। এক্সট্রা তুমি উৎপত্তিস্থল পাবা 2টা সাইট, অর্থাৎ মনোসাইট, লিম্ফোসাইট, যারা অদানাদার ছিল। এই 2জনের জন্য এক্সট্রা উৎপত্তিস্থল হচ্ছে পল। পল কেন? প দিয়ে হচ্ছে প্লিহা, ল দিয়ে হচ্ছে লসিকা গ্রন্থি। প্লিহা, লসিকা গ্রন্থি। তাহলে আমরা মনোসাইট আর লিম্ফোসাইট এই 2টা অদানাদার, ওদের জন্য আমি লাল অস্থিমজ্জার পাশাপাশি এক্সট্রা 2টা ওয়ার্ড পাবো, পল, পতে প্লিহা মনে রাখবো, লতে লসিকা গ্রন্থি মনে রাখবো। শেষ আমার উৎপত্তিস্থল। এবার ওরা কে দেখতে কীরকম, মানে কার নিউক্লিয়াসটা কীরকম খেয়াল করো। আমি তোমাকে আগেই বলে ফেলছি মনোসাইট, অনেকবার বলে ফেলছি, এটা বৃক্কাকার নিউক্লিয়াস। আর কার কথা বলছি? আর বলছি হচ্ছে লিম্ফোসাইটের কথা, ওর নিউক্লিয়াসটা বড় গোলাকার, তাহলে প্রায় গোল বড় নিউক্লিয়াস। এবং ওরা যে দানাবিহীন আমরা অলরেডি জানি। আর নাম শেষে ফিল থাকলে দানাময়, দানাময়, দানাময়। এখন আসো নিউক্লিয়াসটা কার কীরকম দেখো। নিউট্রোফিল, ওর নিউক্লিয়াস 2 থেকে 5 খণ্ড। ইউসিনোফিল, ওর নিউক্লিয়াস 2 থেকে 7 খণ্ড। আর বেসোফিল, ওর নিউক্লিয়াসটা আবার বৃক্কাকার টাইপের। তাহলে এক হচ্ছে সাইট থেকে মনোসাইট বৃক্কাকার, আর এক হচ্ছে ফিল থেকে বেসোফিল বৃক্কাকার। গেল 2টা জিনিস। আর খণ্ড তাহলে 2 থেকে 5 খণ্ড, 2 থেকে 7 খণ্ড। এই ইউসিনোফিলটা মনে রাখবা লাকি 7 টাইপের, মানে ওর মধ্যে কেমন দেখবা 7 কেমন জানি বেশি, ঠিক আছে। 7 কেন বেশি বললাম দেখো, 2 থেকে 7 খণ্ড, আবার ব্যাস হচ্ছে 12 থেকে 17, 7 একটু টাইপ, হ্যাঁ, এই যেভাবে মনে রাখা যায় আর কি। এখন আমি তোমাকে যেটা শিখাতে চাই, 2টা সেম ব্যাস আছে কার কার। তুমি যদি ইউসিনোফিলকে লাকি 7 দিয়ে মনে রাখো 12 থেকে 17, বাদ দিয়ে দাও, তাহলে বাকি 2টা ফিল 12 থেকে 15,
নিউট্রোফিল দেখো 12 থেকে 15, আবার বেসোফিল দেখো 12 থেকে 15, সেম সেম। বেসোফিলে তো আরও মজা, ওর মাইক্রোমিটারও 12 থেকে 15, ও বাঁচবেও 12 থেকে 15 দিন। কি বলছি বুঝতে পারছো? তাহলে একটা একটা করে দেখাই তোমাকে। আমি সাইডগুলো বলে ফেলছি, ফিলগুলো বলতেছি। নিউট্রোফিল আর এদিকে হচ্ছে বেসোফিল, এই দুইটা আমরা কি পাচ্ছি 12 থেকে 15 মাইক্রোমিটার। বেসোফিল এর সঙ্গে মিল রেখে বাঁচবেও 12 থেকে 15 দিন। আর মাইক্রোমিটারের দিক থেকে ইউসিনোফিলটা লাকি 7 টাইপ, ওর খণ্ড 2 থেকে 7, আবার মাইক্রোমিটারও 12 থেকে 17। আর ওইদিকে নিউট্রোফিলের খণ্ড ছিল 2 থেকে 5। এখানে মজার জিনিস কি, নিউট্রোফিলের খণ্ড 2 থেকে 5, আবার নিউট্রোফিল বাঁচবেও 2 থেকে 5 দিন। বাঁচবে কয়দিন? 2 থেকে 5 দিন। একটু মিলায় মিলায় কষ্ট করে মনে রাখতে হবে, কারণ এগুলো এত সহজ জিনিস না। আমি তোমাকে বলে ফেলতেছি, এখন তোমাকে এগুলো পড়তে হবে। আমি কি পড়তে গেলে তুমি যেন মনে রাখতে পারো, এই জন্য আমি তোমাকে একটু লিঙ্ক আপ করে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? হতাশ হয়ে যাওয়া যাবে না। আর হচ্ছে ইউসিনোফিল 8 থেকে 12 দিন, এটা আলাদা করে মনে রাখবা। লিম্ফোসাইট আগেই বলে ফেলছিলাম 100 থেকে 120 দিন, প্রায় লোহিত কণিকার মতো। আর মনোসাইটটাকে বলছিলাম মনে রাখতে, এই যে নিউট্রোফিলের মতো 2 থেকে 5 দিন। ওরা হচ্ছে 2 ভাই, MN, ওরা হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে, মানে জীবাণু খায়। তাহলে যে 2 জন জীবাণু খায় এমনি মনে রাখবা, এই 2 জন হচ্ছে 2 থেকে ফ্যাগোসাইটোসিস। তাহলে ফ্যাগোসাইটোসিস করে মানে জীবাণু খায়। এই যে দেখো, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু মারে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু মারে। সেম সেম কাজ করবে। কে কে? অদানাদার থেকে একজন মনোসাইট, দানাদার থেকে একজন নিউট্রোফিল। এই 2 জন খাবেও এবং কাজও মানে বাঁচবেও সমান দিন, 2 থেকে 5, 2 থেকে 5। তাহলে এইভাবে মিলাই মিলাই একটু পড়তে হবে, কষ্ট হলেও মিলাই মিলাই মনে রাখতে হবে, ঠিক আছে? আর সবচেয়ে বেশি যেটা 12 থেকে 20 মাইক্রোমিটার, এটা তো আমরা অলরেডি জানি মনোসাইট, 6 থেকে 16 হচ্ছে লিম্ফোসাইট। তাহলে আমাদের মোটামুটি এই পয়েন্টগুলো শেষ। আমরা কয়দিন বাঁচে সেটাও পড়ে ফেললাম। এখন কাজের মধ্যে আমরা ফ্যাগোসাইটোসিস করে 2 জন, সেটা পড়েছি MN, মনোসাইট, নিউট্রোফিল। আর লিম্ফোসাইট, এটা হচ্ছে অ্যান্টিবডি তৈরি করবে। ওই যে মনে আছে টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, এগুলো পড়ায় আসছি না, ওখান থেকে ওরা অ্যান্টিবডি তৈরি করে, ঠিক আছে? আর হচ্ছে অ্যালার্জি বা লার্ভা, ক্রিমির লার্ভা, এই দুইটা শব্দ যখন দেখবা তখন অ্যান্সার হবে ইউসিনোফিল। আমাদের বডিতে অ্যান্টিহিস্টামিন বা আমরা বলি না অনেক অ্যালার্জি হয়ে গেছে, তখন আমরা ভাবি যে ওর বডিতে ইউসিনোফিল বেড়ে গেছে। বা ক্রিমির লার্ভা দ্বারা যখন ছোটো বাচ্চাদের যখন ক্রিমি হয়, অনেক বেশি পেট ফুলে যায়, তখন আমরা ওর ব্লাড সেল করলে দেখবো, সিবিসি করলে দেখবো ইউসিনোফিলের কাউন্ট বেশি। এরপর হচ্ছে দেখো বেসোফিল। বেসোফিল কী করবে? বতে ব দিয়ে মনে রাখবা। বেসোফিল ও আসলে মানে হেপারিন ক্ষরণ করবে, রক্তবাহিকার ভিতরে রক্তকে জমাট বাঁধতে দিবে না। মানে নর্মালি আমার ব্লাড ভেসেলের ভিতর দিয়ে ব্লাড যাচ্ছে, এটা জমাট বাঁধলে সমস্যা না। তাহলে বেসোফিল কী করবে? রক্তকে তরল রাখবে আর হিস্টামিন ক্ষরণ করে। তাহলে আমার বেসোফিলের 2টা কাজ, একটা হচ্ছে হিস্টামিন ক্ষরণ করবে, আর হচ্ছে রক্তবাহিকার ভিতর দিয়ে রক্তকে তরল রাখতে হেপারিন ক্ষরণ করবে। এখন আমি এই সংখ্যাটা বাদ দিয়ে গেছিলাম, সংখ্যাটা পড়লে আমাদের শ্বেতকণিকা শেষ। এখন এই সংখ্যাটা মনে রাখার জন্য তুমি চাইলে একটা কথা লিখতে পারো। বই, তোমার একটা বই ছিল, বইটা কে নিছে? বইটা হচ্ছে মলি নিছে, ঠিক আছে? এভাবে করে জাস্ট মনে রাখো, বই মলি নিল। সংখ্যাগুলো আগে লেখো, 25, 150, 300, 150-এর জায়গায় এখন লিখবা 1500, 300-এর জায়গায় এখন লিখবা 3000। তাহলে 25 দিয়ে শুরু হয়েছে, কিন্তু এরপরে 150, 300, 1500, 3000, 150, 300, 1500, 3000। ব দিয়ে বেসোফিল, ই দিয়ে ইউসিনোফিল, ম দিয়ে মনোসাইট, লি দিয়ে লিম্ফোসাইট, আর নিলো দিয়ে নিউট্রোফিল। সংখ্যাটা তোমাকে দেখাই। বই মলি নিল, ব দিয়ে 25 দিয়ে শুরু ছিল, রস্যই বলছিলাম 150। বই মলি, মতে ছিল 300, ম কই? মনোসাইট 300। ম লি, লিতে ছিল 150-র জায়গায় 3000, মানে 1500, লতে 1500 লিম্ফোসাইট, আর নিলো নিউট্রোফিল 3000। এখানে লিখে দিই বই মলি নিল, এটা 25, তারপর এটা 150, 300, 1500,
3000। তোমার এখন মনে হতে পারে আপু এত সংখ্যা আমি আসলে পারবো না, বাট বিশ্বাস করো তুমি যদি আমি যেভাবে বলতেছি এভাবে করে একটু একটু করে বারবার রিভিশন দাও, বারবার দেখো, অবশ্যই তুমি পরীক্ষার হলে রেঞ্জ দেখলে অ্যান্সার পারবা। তোমাকে তো আমি পুরোটা মুখস্থ করতে বলতেছি না, 3 থেকে 5000, 1500 থেকে 2700, আমি তো পরের অংশগুলো চেঞ্জই করবো না অপশনে। তুমি প্রথমগুলো দেখে যেন অন্তত চিনতে পারো কোনটা কার সংখ্যা, ঠিক আছে? তো আশা করি এভাবে করে আমরা সংখ্যাগুলো পড়তে পারবো, ঠিক আছে? চলো আমরা হচ্ছে একটু আগের স্লাইড থেকে তোমাকে শ্বেতকণিকার কাজের অংশটুকু দেখায় আসি। কাজ আমি তোমাকে অলরেডি পড়াই ফেলছি। মনোসাইট আর নিউট্রোফিল কি করবে? ফ্যাগোসাইটোসিস করবে, চার্টে পড়ানো হয়ে গেছে। লিম্ফোসাইট কি করে? অ্যান্টিবডি সৃষ্টি করে, এজন্য ওকে আণুবীক্ষণিক সৈনিক বলে। প্রশ্ন যদি করে আণুবীক্ষণিক সৈনিককে, উত্তর হচ্ছে লিম্ফোসাইট। বেসোফিল কি করবে? হেপারিন তৈরি করে, হিস্টামিন তৈরি করে, এটা তোমাকে চার্টে আপু পড়িয়েছি। তারপর কি বলেছিলাম যে নিউট্রোফিল সে ফ্যাগোসাইটোসিস করবে, মানে জীবাণু ধ্বংস করবে। আর ইউসিনোফিলের জন্য দুইটা ওয়ার্ড বলেছিলাম, ক্রিমির লার্ভা ধ্বংস করবে, অ্যালার্জিতে সাড়া দিবে, ঠিক আছে? তাহলে এগুলো সবই আমরা চার্টে পড়ে ফেলেছি। এখন আসো অণুচক্রিকা। অণুচক্রিকার পড়া খুবই কম, জাস্ট একটা স্লাইডেই। এই অণুচক্রিকার এটা কোত্থেকে তৈরি হয়? লাল অস্থিমজ্জার মেগা ক্যারিওসাইট থেকে তৈরি হয়। ও খুবই ছোট, মাত্র 1 থেকে 4 মাইক্রোমিটার। ওর কোনো শেপের ঠিক ছিল না, ওই যে দেখছো না কুকরানো মুকরানো একটা শেপ। এবং খুবই মনে রাখতে হবে নিউক্লিয়াস থাকবে না। আমাদের বডিতে ওর সংখ্যা 1.5 লাখ থেকে 4 লাখ। কোনো ছেলে মেয়ে বাচ্চা বুড়া ভাগ নাই, ওভারঅল 1.5 লাখ থেকে 4 লাখ। সহজ না বলো অণুচক্রিকা? পয়েন্ট কম, পড়া কম, জিনিস কম। আচ্ছা, এবং হচ্ছে কি বলছে, এটা ওর জীবনকাল 5 থেকে 9 দিন সে মাত্র বাঁচবে। 1.5 লাখ থেকে 4 লাখ সংখ্যা, 5 থেকে 9 দিন সে বাঁচবে। আর ধ্বংস হবে কোথায়? প্লীহাতে এবং যকৃতে। লিভার আর স্প্লিন এই দুই জায়গায় গিয়ে সেটা ধ্বংস হয়ে যায়, ঠিক আছে? ওর কাজ বা ওরতে কী কী থাকে? গ্লাইকোপ্রোটিন থাকে, ফসফোলিপিড থাকে। ও কী কাজ করে এটা পরের স্লাইডে দেখব। দেখো অণুচক্রিকার কাজ। অণুচক্রিকার মেইন কাজ মনে রাখবা, রক্ত কোনো জায়গায় মানে আমাদের কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। অস্থায়ী একটা প্লাগ বা প্লেটলেট প্লাগ তৈরি করে। এই অস্থায়ী প্লেটলেট প্লাগ তৈরি করে, রক্ত জমাট বাঁধার জন্য ক্লটিং ফ্যাক্টর বের করে। রক্ত জমাট বেঁধে গেছে, পরে যখন তোমার ভালো হওয়া দরকার সেটা আবার বিগলনেও সাহায্য করে, এবং পাশাপাশি সে কিছু ব্যাকটেরিয়া ভাইরাস খেতেও সাহায্য করে। ও গ্রোথ ফ্যাক্টর ক্ষরণ করে, ও সেরোটোনিন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করে। সেরোটোনিনের কাজ কি জানো? ব্লাড ভেসেলকে চিপা মারে। তাহলে একটা জায়গায় কেটে গেল, তুমি যদি চিপা দাও তাহলে চিপার চোটে ওই রাস্তাটা একটু বন্ধ হবে না? মানে ও কিছুটা সংকোচনের মাধ্যমে রক্তক্ষরণটা কমাইতে চায়, ঠিক আছে? তার মানে মোট কথা মনে রাখবো, অণুচক্রিকা কখনোই চায় না তোমার বডি থেকে ব্লিডিং হয়ে ব্লাড বের হয়ে যাক। আচ্ছা, এবার হচ্ছে এটা দ্রুত সংকোচনে উদ্বুদ্ধ করে কে? এই যে সেরোটোনিন। তবে যদি এটা বেশি থাকে তাহলে তো আবার খারাপ। বেশি রক্ত জমাট বাঁধায় ফেললে আমার হার্টে ব্লক হয়ে যেতে পারে, আমার ব্রেইনে স্ট্রোক হতে পারে, মানে আমার হচ্ছে গিয়ে ব্লাড ভেসেলের ভিতরে রক্ত জমাট বেঁধে রক্ত যাচ্ছে না, তখন ব্রেন স্ট্রোক করতে পারে, আমার হার্টে অ্যাটাক হতে পারে। তাহলে অতিরিক্ত থাকাও ভালো না, অতিরিক্ত থাকলে স্ট্রোক বা হার্ট অ্যাটাকের সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। ওকে, এটা হচ্ছে একটা সামারি স্লাইড যেটা আমরা অলরেডি পড়ে ফেলছি। মনে আছে না লোহিত কণিকা, শ্বেতকণিকা? এটা তো আমি একটু আগেই তোমাকে টোটাল ডিটেলস পড়াইছি। এখানে শুধু অণুচক্রিকাটা দেখাই। 1.5 লাখ থেকে 4 লাখ, লাল অস্থিমজ্জা, দেখতে গোল, কোনোভাবেই নিউক্লিয়াস থাকবে না, 1 থেকে 4 মাইক্রোমিটার, রক্ত জমাটে হেল্প করবে, 5 থেকে 9 দিন বাঁচবে। মাত্রই বলে আসছি, আবার রিপিট হলো। লোহিত কণিকা, ওর উৎপত্তিটা খেয়াল করো। লাল অস্থিমজ্জা সবার মধ্যেই কমন, ওর এক্সট্রা কি আসছে? ভ্রূণীয় অবস্থায় যকৃৎ আর প্লীহা। তাহলে মনে আছে আমি হচ্ছে তোমাকে এখানে বলছিলাম পল, মনোসাইট আর লিম্ফোসাইটের বলছিলাম পল, মানে প্লীহা আর লসিকা গ্রন্থি। এখানে যকৃৎ আর প্লীহা, এই হচ্ছে ডিফারেন্স উৎপত্তি স্থলে। বাদ বাকি জিনিস আমাদের পড়া শেষ। 7.3, 2.2, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড দিবে, অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করবে, 120 দিন বাঁচবে। পুরুষ আর স্ত্রীতে সংখ্যাটা খেয়াল করো। তোমাকে পড়ানোর সময় পড়াইছিলাম স্ত্রীতে ছিল 44 থেকে 49, পুরুষে ছিল 50 থেকে 54। এখন এখানে স্যার একটা গড় সংখ্যা নিছে এমনি জাস্ট ইজি করার জন্য, গ্যাপ সেই 5ই, 45 লাখ 50 লাখ। রেঞ্জে থাকলে এটা অ্যান্সার, আর একটা করে সংখ্যা থাকলে এটা অ্যান্সার। তাহলে আমাদের এই স্লাইডও আসলে পড়া শেষ। এবার হচ্ছে ওভারঅল একটা পার্থক্যের ছক। আমাদের কিন্তু রক্তকণিকার অংশটুকু শেষ। আমাদের আজকের ক্লাসে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট, খুব বেশি যাবে না। এখন হচ্ছে আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে এই লোহিত কণিকা, শ্বেতকণিকা এবং অণুচক্রিকার পার্থক্য। এটাও তোমার সামারি স্লাইড বলতে পারো, কারণ অলরেডি এগুলো পড়ে আসছো। তোমাকে আমি পড়াইছি না? ওই যে ছেলে আর মেয়ের 45 আর 50 দিয়ে স্যার একটা রেঞ্জ বানাইছে 45 থেকে 50 লাখ। আর শ্বেতকণিকা আমরা জানি 4 থেকে 11 হাজার, এটা 1.5 লাখ থেকে 4 লাখ।
এখানে কোনোভাবে নিউক্লিয়াস শুরুতে থাকলেও পরে আর থাকবে না, সবসময় নিউক্লিয়াস থাকবে, কখনোই নিউক্লিয়াস থাকে না। ওর কোনো কালার নাই, ওরও কালার নাই, ও একমাত্র লাল হবে, ও 120 দিন বাঁচবে। ওর হচ্ছে কি বলছে, এক একজন এক একভাবে বাঁচে, তো অনেকগুলো রেঞ্জ বলছে। আর ওখানে 5 থেকে 9 দিন। ওর শেপ দিয়ে অবতল, ও গোলাকার, ও অনিয়ত। ওর মেইন কাজ অক্সিজেন, মেইন কাজ রোগ প্রতিরোধ, মেইন কাজ রক্ত জমাট। এগুলো কি তোমাকে আলাদা করে আর পড়াতে হবে বলো? আমরা কত ডিটেলস পড়ে আসছি, সেই জায়গায় তো এখানে একটা একটা করে শব্দ লেখা, তাই না বলো? চলো আমরা হচ্ছে এর পরের টপিকে চলে যাচ্ছি, রক্ততঞ্চন বা জমাট বাঁধা। ওকে, এখন আমরা আমাদের রক্তরস, রক্তকণিকা, আমাদের এমসিকিউর অনেক বড় একটা পোর্শন শেষ করে এসেছি। এখন পড়বো রক্ততঞ্চন, এই প্রক্রিয়াটা খেয়াল করো। এই যে রক্ত জমাট বাঁধা বা রক্ততঞ্চন, সেটার জন্য টোটাল ক্লটিং ফ্যাক্টর আছে আমাদের 13টা। এর মধ্যে যদি বলে প্রধান কয়টা, তোমার উত্তর হবে 4টা। কয়টা? অতি গুরুত্বপূর্ণ বা প্রধান হচ্ছে 4টা। কোন 4টা জিজ্ঞেস করলে বলবো আপু প্রথম 4টা। প্রথম 4টা কেন? এদের সিরিয়াল শিখতে হয়। 1 নম্বরে ফাইব্রিনোজেন, 2 নম্বরে প্রোথ্রম্বিন, 3 নম্বরে থ্রোম্বোপ্লাস্টিন, 4 নম্বরে ক্যালসিয়াম আয়ন। এই ছাড়াও যে আরও কতগুলো আছে, আমরা প্রথম 4টার নাম সিরিয়ালি শিখতে চাই। আমরা এই জন্য একটা কথা লিখতে পারি, ফুল পরে টুপ করে। ফুল দিয়ে 1 নাম্বার ফাইব্রিনোজেন, পরে দিয়ে 2 নাম্বার প্রোথ্রম্বিন, টুপ দিয়ে 3 নাম্বার টিপি, বুঝছো, থ্রোম্বোপ্লাস্টিন, টুপ থ্রোম্বোপ্লাস্টিন, করে দিয়ে 4 নাম্বার করে ক্যালসিয়াম আয়ন। এই 4টা সিরিয়ালি মুখস্থ করতে হবে, ঠিক আছে? কোনটা কত নাম্বার এভাবে সহ। এবার আসা হচ্ছে এরপর আরও কতগুলো ফ্যাক্টর আছে, এর মধ্যে তোমার আসলে নাম শেখা উচিত কোনগুলো আমি তোমাকে বলি। ফ্যাক্টর 7কে বলছে স্টেবল ফ্যাক্টর, ফ্যাক্টর 8কে বলছে এন্টি হিমোফিলিয়া এ, ফ্যাক্টর 9কে বলছে ক্রিসমাস ফ্যাক্টর। এই ফ্যাক্টর 8 আর 9 না থাকলে হিমোফিলিয়া রোগ হয়, মানে কোনো জায়গায় কাটলে ব্লিডিং হইতেই থাকে, হইতেই থাকে, হইতেই থাকে। এইটা তোমরা জিনতত্ত্ব চ্যাপ্টারটা যদি পড়ে থাকো বা যখন পড়বা, ওইখানে দেখবা হিমোফিলিয়া রোগ নিয়ে কথা বলা আছে। ওখানে 2 রকমের হিমোফিলিয়া, এ আর বি। এ হয় 8 নম্বরের অভাবে, 8 নম্বরটাকে বলা হয় এন্টি হিমোফিলিক ফ্যাক্টর, আর বি হয় 9 নম্বরের অভাবে, একে বলা হয় ক্রিসমাস ফ্যাক্টর। এই জন্য দেখবা তোমার হিমোফিলিয়া বি এর একটা নাম হচ্ছে ক্রিসমাস ডিজিজ, ফ্যাক্টরের সাথে নাম মিলাইয়া রাখছিল। যাই হোক, আমাদেরকে এই নামগুলো শিখতে হবে। ফ্যাক্টর 10-এর নাম শিখতে হবে স্টুয়ার্ট ফ্যাক্টর, 12-র নাম শিখতে হবে হেগম্যান ফ্যাক্টর, ঠিক আছে? তাহলে এই ফ্যাক্টরগুলোর নাম মুখস্থ করতে হবে, ঠিক আছে? আর ভিতরের কথা যেগুলো দাগানো আছে অতটুকু পড়লেই চলবে। যেমন ফাইব্রিনোজেন হচ্ছে একটা গ্লোবিউলিন জাতীয় প্রোটিন, প্রথম বিন যে তৈরি হবে সেজন্য একটা ভিটামিন খুব দরকার। কোন ভিটামিন? ভিটামিন কে, খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার এই যে হেগম্যান ফ্যাক্টর, যেটা ফ্যাক্টর 12, এটা কি হচ্ছে? এটা ক্যালিক্রেইনকে সক্রিয় করে। এই প্রশ্নটা অনেক সময় আসে, ঠিক আছে? এবং কি তৈরি করে? প্লাজমা কাইনিন তৈরি করে। তাহলে তুমি এই দুইটা ওয়ার্ড এখান থেকে শিখো। হেগম্যান ফ্যাক্টর কয় নাম্বার? 12 নাম্বার। কি করে? ও প্লাজমা কাইনিন সৃষ্টি করে, ও ক্যালিক্রেইনকে সক্রিয় করে। মানে এই যে কঠিন কঠিন নামগুলো পড়তেছি বা বলতেছি, এগুলো আলটিমেটলি তোমার রক্ত তঞ্চন বা কোথাও কেটে গেলে ব্লিডিং যেন সারা জীবন হইতে হইতে তুমি মরে না যাও, এটা যেন আপনি বন্ধ হয়, তোমার বডির ন্যাচারাল প্রসেসটাকে অ্যাক্টিভ করার জন্য এই প্রক্রিয়াগুলো, এই পদ্ধতিগুলো প্রয়োজন। তাহলে তোমাকে এখন আপাতত এমসিকিউর জন্য আমি তোমাকে পয়েন্টের নামগুলো, অর্থাৎ 13টা পয়েন্টের নাম মুখস্থ করতে পারলে খুবই ভালো, না পারলে মিনিমাম প্রথম 4টা, এবং তার সাথে যারা আরেকটু পারবা আপু এক্সট্রা যে কয়টা বলছে সে কয়টার নাম শিখবা, এবং ভেতরের কথা স্পেশালি ভিটামিন কে এর কথা মনে রাখতে হবে, ঠিক আছে? আর যদি হেগমেন্টটা পারো হেগমেন্টটা পড়বা। এবার চলে আসো এই রক্ত তঞ্চন বা জমাট বাঁধার যে প্রসিডিউরটা তোমার বই বলা আছে, সেটা সম্পর্কে আমি তোমাকে ছোট্ট করে একটু বলি আসলে কি হয়। ব্যাপারটা হয়েছে কি, মনে করো আমার হাতের একটা জায়গায় কাটা পড়লো, কাটা পড়লে এখান থেকে কি রক্ত বের হয়ে আসছে না? তো রক্তের মধ্যে কি আছে? অনুচক্রিকা আছে না, প্লেটলেট। ওই অনুচক্রিকাটা যখন বাতাসের সংস্পর্শে আসে ও আস্তে থাকতে পারে না, ও ভেঙে যায়। অনুচক্রিকা ইংরেজি কি পড়াছিলাম? থ্রোম্বোসাইট। মনে রাখবা, যখন থ্রোম্বোসাইটটা ভাঙে, ও ভেঙে গিয়ে নিজের নামের সাথে মিল রেখে একটা প্রোডাক্ট তৈরি করে, তার নাম থ্রোম্বোপ্লাস্টিন। তাহলে যখন এই অনুচক্রিকাগুলা এগুলা প্রথমে হচ্ছে ভেঙে টেঙে কি হয়? ভেঙে টেঙে থ্রোম্বোপ্লাস্টিন বের করে। এই থ্রোম্বোপ্লাস্টিনটা বলতে পারবা নাকি কয় নাম্বার ফ্যাক্টর? ফুল পরে টুপ করে, টুপ দিয়েছিল থ্রোম্বোপ্লাস্টিন।
তার মানে এটা আমার 3 নাম্বার ফ্যাক্টর রিলিজ হইল। এই 3 নাম্বার ফ্যাক্টরের উপস্থিতিতে সাথে আরও অন্যান্য ফ্যাক্টর লাগে, তাদের উপস্থিতিতে কি হয় জানো, প্রোথ্রম্বিন যে ছিল সে সক্রিয় থ্রম্বিনে পরিণত হয়, মানে নামের আগে থেকে প্রো বাদ দিয়ে দেয়, প্রো বাদ দিয়েও পুরোপুরি প্রো হয়ে যায়, মানে একদম থ্রম্বিন, সক্রিয় থ্রম্বিন হয়ে গেল। ফুল পরে টুপ করে পরে দিয়ে কী ছিল, প্রোথ্রম্বিন না, তার মানে এটা আমার 2 নাম্বার ফ্যাক্টর। তাহলে আমার 3 নাম্বার ফ্যাক্টর ফার্স্টে বেরোইলো ভেঙে যাওয়ার পরে, তারপর সেই 3 নাম্বার ফ্যাক্টর এসে 2 নাম্বার ফ্যাক্টরকে সক্রিয় করলো, করার পরে এখন আমার এই সক্রিয় যে থ্রম্বিন সে করবে কি, আমার 1 নাম্বার ফ্যাক্টরের নাম মনে আছে, ফুল পরে ফুল ফাইব্রিনোজেন, এই হচ্ছে আমার 1 নাম্বার ফ্যাক্টর। তাহলে 1 নাম্বার ফ্যাক্টরকে থ্রম্বিন এখন কি করবে, ফাইব্রিন মনোমারে তৈরি করবে, মানে এরকম একটা সুতার মতো তৈরি করবে, তারপরে এরকম আরও সুতা আরও সুতা আরও সুতা, এগুলো একটার উপর একটা একটার উপর একটা একটার উপর একটা এভাবে জালের মতো বিছাবে। ফাইব্রিন জালক পরস্পরের সাথে সংযোগ হবে, ফাইব্রিন পলিমার হবে, আলটিমেটলি এই জালের মধ্যে তোমার রক্তকণিকাগুলা আটকায় যাবে আর রক্তর রস একটু একটু করে চুয়ে চুয়ে বের হয়ে আসবে। আমরা কোথাও কেটে গেলে যখন একটা চামড়া বাঁধে উপর দিয়ে দেখি না একটু একটু রস রস লাগতেছে, সেটাই হচ্ছে আমার বের হয়ে যাওয়া রক্তরস, আর মানে রক্ততঞ্চন কমপ্লিট হয়েছে তখন আমরা বুঝতে পারি। বুঝছো আপুর কথাটা? তাহলে এই যে প্রসিডিউরটা, এটা কিন্তু তোমার রিটেনের প্রশ্ন হিসেবেও আসতে পারে, রক্ততঞ্চন প্রক্রিয়া বর্ণনা করো, তখন এরকম করে ধাপে 1 2 3 4 করে লিখে দিবা, আর বর্ণনা এই কথাগুলোই আবার লাইন বাই লাইন লিখবা, তাহলে প্রশ্ন উত্তরটা একটু বড় হবে। আর এমসিকিউর জন্য কে কাকে সক্রিয় করছে, কোন স্টেপের পরে কি হচ্ছে, এই জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট। যেমন আলটিমেটলি রক্ত জমাট বাঁধবে, তাহলে দেখো এখানে কি বলছে, জমাট বাঁধা শেষ হলে জমাট থেকে যে হলুদ তরলটা পরে বাইরে বের হয়ে আসে ওইটাকে বলা হয় সিরাম। আমরা তো দেখছি একটা চামড়া উঠেলে একটু একটু রস 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 বের হয়, তাই না, ওইটাকে সিরাম বলতেছে। তাহলে সিরামে হচ্ছে সেরোটোনিন বেশি থাকে, অন্যান্য কিছু জিনিস কম থাকে। একটু পর আমি তোমাকে সিরাম ভার্সেস রক্তরসে পার্থক্য পড়ালে ওখানে এই কথাগুলো চলে আসবে। এখানে হচ্ছে যেটা লাগবে, যখন ফাইব্রিন জাল তৈরি করা দরকার করবে, তারপর যখন তোমার বডি হিলিং প্রসিডিউরে চলে আসলো আর জাল দরকার নাই, তখন এই প্লাজমিন দিয়ে আবার ফাইব্রিন জালকে সে ভেঙেও দিতে পারে, মানে নর্মাল করে দিল, উপরে চামড়া হয়ে গেছে ভিতরের জালটা ভেঙে গেল। এখন এমসিকিউ কি আছে, সেটা হচ্ছে রক্তের তঞ্চনকাল হচ্ছে 4 থেকে 5 মিনিট। এই যে টোটাল প্রসিডিউরটা, এটা ঘটতে একটা স্বাভাবিক মানুষের 4 থেকে 5 মিনিট লাগা উচিত। এর চেয়ে বেশি লাগলে তখন বুঝতে হবে কিছু একটা ঝামেলা আছে, ওর হয়তো বা কোনো একটা ফ্যাক্টর কম আছে, ওর মনে হয় কিছু একটা মিসিং আছে, কারণ ওর তঞ্চনটা হচ্ছে না কেন। তখন গিয়ে এরকম পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল দোষ সবচেয়ে বেশি পাওয়া যায় ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9। ওই যে আমরা বলি ওটাকে কী রোগ, হিমোফিলিয়া। ঠিক আছে, তুমি ভাবতে পারো আপু এইখানে ফ্যাক্টর 8 9 কই, এখানে অনেক ফ্যাক্টর, এগুলো আরও অনেক কিছুতে আরও অনেক ফ্যাক্টর আছে, তোমাদের লেভেলে এত ডিটেলস পড়ানো হচ্ছে না, কিন্তু মেইন মেইন জিনিসগুলোর নাম বলা হচ্ছে। আর মেইনলি অ্যাবসেন্ট থাকে যে, সেটা হচ্ছে 8 আর 9, এটা তোমাকে আলাদা করে বলে দেওয়া হচ্ছে, রোগটার নাম হচ্ছে হিমোফিলিয়া। ওকে, এমসিকিউর জন্য আমাদের এগুলো জানলেই চলবে। এবার রক্ততঞ্চনকাল, আবারও এই কথাটা বলা হচ্ছে 4 থেকে 5 মিনিট, ওই জায়গাটাকে আবার একটু বড় করে দেখানো হলো, 8 আর 9 অভাবে যে রোগটা হয় তার নাম হিমোফিলিয়া। রক্ততঞ্চন বা রক্ত জমাট বাঁধার প্রধান ফ্যাক্টর 9 নিচের কোনটি? খুব দ্রুত অ্যান্সার করো, আমরা আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। একটু আপনাকে বলো যে এখানে হচ্ছে কোনটা অ্যান্সার না, মানে কোনটা আসলে অ্যান্সার, মানে কে আসলে রক্ত জমাট বাঁধার প্রধান ফ্যাক্টর না। ইনায়া মাহমুদ, ভেরি গুড, অপশন সি। দেখলে ক্যালসিয়াম ক্যালসিয়াম লাগে, মনে হবে যেন এটা সঠিক, কিন্তু এটা আসলে কপার লেখা, সো এটা ডেফিনেটলি আমার রক্ত জমাট বাঁধা ফ্যাক্টর না। আচ্ছা, ওই যে বলছিলাম প্লাজমা ভার্সেস সিরাম পড়াবো, এই যে দেখো প্লাজমা ভার্সেস সিরাম, ঠিক আছে। এই সিরামে মেইনলি মনে রাখবা সব কিছুই না না না, ঠিক আছে, না টাইপের জিনিস, যেমন এখানে রক্তকণিকা থাকে না, ফাইব্রিনোজেন থাকে না, রক্ততঞ্চন করার ধর্ম অনুপস্থিত, ওর মধ্যে এই যে কি অ্যান্টিকোয়াগুলেন্ট প্রয়োজন হয় না, সবই কেমন না, কিন্তু একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, সেরোটোনিন বেশি থাকে। ওকে, সো এখান থেকে মনে রাখতে হবে সিরামে সেরোটোনিন বেশি থাকে, যেটা কিনা আমার রক্ত রসে বা প্লাজমাতে কম থাকে, বাকি সব জিনিস প্লাজমাতে বেশি, ঠিক আছে। পানির পরিমাণ প্লাজমায় 90% বলছে, আর সিরামে বলছে 92 থেকে 95। আমরা একদম শুরুতে চার্টে পড়ছিলাম 90 থেকে 92, দুইটাই সঠিক, অসুবিধা নেই, ঠিক আছে। মানে মোট কথা মনে রাখবা প্লাজমার চেয়েও সিরামে পানিটা একটু বেশি, মানে পানি পানি অংশটাই বেশি, ঠিক আছে। ওকে, এবার হচ্ছে আমরা পড়বো লসিকা বা লিম্ফ।
আমাদের আজকের ক্লাসের লাস্ট টপিক বলতে পারো। এই লসিকা বা লিম্ফ জিনিসটা আসলে কি? এটা আসলে আমাদের যে রক্তবাহিকা আছে, হ্যাঁ, মনে করো ব্লাড ভেসেল, এটা মনে করো ধমনী, মানে এখান থেকে অক্সিজেনযুক্ত রক্ত ঢুকতেছে, আর এখান থেকে হচ্ছে কি এটা আলটিমেটলি এখানে কৈশিক জালিকা 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 হয়ে আলটিমেটলি হচ্ছে পরে এখান থেকে শিরা হিসেবে বেরোচ্ছে, কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত বের হয়ে যাচ্ছে। ধমনী শিরাও সামনে আসবে, তখন একটু বলবো। তো মোট কথা হচ্ছে এই যে এভাবে করে সে বের হয়ে যাচ্ছে, রক্ত এদিক দিয়ে ঢুকছে, ওদিক দিয়ে বের হয়ে যাচ্ছে। ওর ভেতরেই তো থাকা উচিত ছিল, তাই না? রক্তবাহিকার ভেতরেই তো রক্ত থাকা উচিত ছিল, কিন্তু 10% রক্তরস, কতটুকু? 10% রক্তরস যারা হচ্ছে অবাধ্য, মানে ধরো আসে না কিছু যে থাকবো না বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, ঘর থেকে দৌড়ায় দৌড়ায় বেরিয়ে গেছে। ওর তোর থাকার কথা রক্তনালীর ভিতরে, তুই ভিতর দিয়ে চলে যাবি না, সে এদিক দিয়ে যেমনে পারছে ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করছে। এই যে 10% অবাধ্য রক্তরস, এই 10% অবাধ্য রক্তরস বের হয়ে আমার বিভিন্ন কোষের বা টিস্যুর ফাঁকে 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 চলে আসছে। ওর তো এখানে থাকার কথা না, ওর থাকার কথা রক্তনালীর ভিতরে, ও বের হয়ে চলে আসছে। তোমার কি মনে হবে গো আমরা ছেড়ে দিব? আমরা ওকে আবার ঘাড় ধরে আরেকটা নতুন নালীর ভিতরে ঢুকাই দিছি। মানে ও তো বাইরে থাকতে পারলো না, মাঝখান দিয়ে তোমার আমার পড়াশোনাটা বাড়লো। আমরা আগে খালি রক্ত নালী পড়লেই হয়তো, এখন রক্ত থেকে যে রস বাইরে ছিল, ওই রসগুলারে একসাথে কইরা নতুন নালীতে ঢুকাইতে গিয়ে আমাদের নতুন একটা নালী পড়তে হচ্ছে, যেই নালীর নাম লসিকা নালী। কারণ যেই অবাধ্য 10% রক্ত রস বের হয়ে আসছিল তাকে আমরা নাম দিয়েছি লসিকা রস বা লসিকা। কথা কি বোঝা যাচ্ছে কিনা? লসিকাটা কোত্থেকে চলে আসলো? হাওয়া থেকে আসছে না, এটা তোমার আমার পরিচিত রক্তরস, যে রক্তনালীর ভিতর দিয়ে যাওয়ার কথা। ও কথাবার্তা না শুই না 10% রক্তরস ধূপধাপ করে বাইরে বেরিয়ে চলে আসছে। এসে তোমার আমার বিভিন্ন টিস্যু কোষ এদের ফাঁকে ফুঁকে ভাবছিল লুকাই যায়, কিন্তু ওকে আমরা লুকাইতে দেই নাই, ওকে আমরা আবার কালেকশন করছি, কইরা আমরা আবার নতুন একটা নালী দিয়ে ওকে প্রবাহ করা শুরু করছি। তোমার জন্য আমার জন্য কষ্টটা বাড়ছে, নতুন করে কিছু জিনিস পড়তে হচ্ছে, বের হয়ে আসাতে ওকে আমরা লসিকা বলছি। ওকে কালেক্ট করে যে নালী দিয়ে নেওয়ার চেষ্টা করতেছি তাকে আমরা লসিকা নালী বলতেছি। রক্তের জন্য তো রক্ত সংবহন তন্ত্র পড়তেই হচ্ছে, এই ঘোড়ার ডিম লসিকার জন্য এখন আমার লসিকা সংবহন তন্ত্র পড়তে হবে। মানে এই নালী আবার যেমনি হোক কোনোভাবে নিয়ে হার্টের মধ্যে ঢুকাই দিয়ে আসতে হবে, মূল রক্তের সাথে এই রক্তরসটাকে নিয়ে আবার মিশাই দিয়ে আসতে হবে। কথা কি বুঝছো কি না? আগে এই বেসিক বুঝলে লসিকা তোমার কাছে কোনো কঠিনই মনে হবে না। আপনাকে বলো এই কথা বুঝছো কি না, যে লসিকাটা কোত্থেকে আসছে, কেমনে ঢুকছে, কই গেছে, এতটুকু বুঝলে এবার আমি বইয়ের পড়ায় যাচ্ছি। বইয়ের পড়া এমসিকিউ আমি তোমাকে 10টা লাইন বলে দিলে হয়ে গেল, কিন্তু জিনিসটা বুঝছো কি না? লসিকাটা আসলে কোত্থেকে তৈরি হইলো বা কী হইলো বা ওর ফেট কী হবে, একটু ঝটপট আমাকে দু একজন অ্যান্সার করো, তাহলে আমি সামনে আগাই। ওকে ওকে, ভেরি গুড। তাহলে দেখো আমরা এখানে এমসিকিউ কী পড়বো। এমসিকিউ হচ্ছে এরকম টোটাল কতটুকু এরকম বেয়াদবের মতো বের হয়ে আসে, 4 থেকে 8 লিটার তরল পদার্থ বের হয়ে ওরা কি করে, ওই যে কোষের ফাঁকে ফাঁকে অবস্থান করে, বর্ণহীন তরল পদার্থ, ওরা ওই কৈশিক জালিকা ক্রস করে মাঝখান দিয়ে বের হয়ে আসলো, এসে টিস্যু কোষের ফাঁকে ফাঁকে লসিকা হিসেবে অবস্থান করে। তখন আমরা এগুলাকে কি করি, পুনরুদ্ধার করতে হয়, নাইলে আমার বডি থেকে এরকম রক্ত কমতে থাকবে, আমি তো রক্ত শূন্য হয়ে মরে যাবো। মানে রক্ত রসের পরিমাণ কমবে, আমার রক্ত ঘন হয়ে যাবে, রক্ত আর রক্তনালীতে আগাবে না, হার্ট অ্যাটাক করে মরে বসে থাকবো, তাই না? তাহলে এটাকে যেভাবে হোক পুনরুদ্ধার করে আবার আমাকে রক্তের মধ্যে ঢুকাই দিয়ে আসতে হবে। ওকে, তাহলে আসো, এই লসিকার উৎপত্তি এটা আমরা অলরেডি পড়ছি। অধিকাংশই কৈশিক শিরা, মানে এগুলো হচ্ছে বেটের হয়ে আসে। কত পার্সেন্ট? 10%-এর মতো রক্তরস ওরা হচ্ছে বাইরে বের হয়ে দেহের কোষের চারদিকে ইন্টারস্টিশিয়াল তরল, মানে মাঝখানে গ্যাপে গ্যাপে থাকে, ওদেরকে আমরা লসিকা বলছি। লসিকায় পরিণত হয় ওরা, এবং এই লসিকা উৎপাদনের যে প্রক্রিয়াটা, মানে এই যে বেয়াদবের মতো বের হয়ে গেল, এই অবাধ্যর মতো বের হয়ে গেল, বের হওয়ার প্রক্রিয়াটাকে আমরা বলবো লিম্ফোজেনেসিস। এই লসিকার মধ্যে 94% পানি, মানে অনেক বেশি পানি, এত পানি আমরা আর কোথাও পড়ি নেই। আর 6% হচ্ছে কঠিন পদার্থ। কঠিন পদার্থগুলো মানে কোষ উপাদান। কোষ উপাদানের মধ্যে মেইনলি মনে রাখবা খালি দুইটাই থাকে, ওই যে দুইটা খালি মারামারি করে, মনোসাইট না, মারামারি করবে না, মনোসাইট লিম্ফোসাইট, মানে যে দুইটা আসলে দানাদার না, মানে অদানাদার, মনোসাইট লিম্ফোসাইট। ঠিক আছে, তাহলে কেমনে মনে রাখবো কোন দুইটা? অদানাদার দুইটা, ঠিক আছে, মনোসাইট লিম্ফোসাইট। মনোসাইট যখন রক্ত নালীর ভিতরে থাকে তখন মনোসাইট বলে, যখন বের হয়ে কোনো কোষে ঢুকে যায় তখন সেটাকে ম্যাক্রোফেজ বলে। ঠিক আছে, একই জিনিস, মনোসাইট আর ম্যাক্রোফেজ একই কথা।
ওদের সংখ্যাটা চাইলে দেখতে পারো, লিম্ফোসাইট 500 থেকে 75,000 এই সংখ্যায় থাকে। কোষ বিহীন উপাদান হিসেবে বিভিন্ন প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট এগুলো এমনি রিডিং পড়বা। এখানে আসো হচ্ছে, এখানেও একটা চার্ট করার চেষ্টা করছে, কঠিন 6, পানি 94। এর মধ্যে তোমার আসলে মেইনলি দরকার কোষ উপাদানটা, মনোসাইট, লিম্ফোসাইট। মনোসাইটেরই আরেক নাম ম্যাক্রোফেজ, এটা মাথায় রাখবা। আর রেচন পদার্থ হচ্ছে ওখান থেকে 3টা কমন, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, ইক, জাস্ট 3টা জিনিস, বাকি সব থাকবে না। আচ্ছা, আমরা হচ্ছে এখন দেখব স্পেসিফিক কয়েকটা লাইন। লসিকা কিন্তু এত লাগে না, তারপরেও তোমাকে লসিকার বেসিকটা বুঝাইলাম। এমসিকিউর জন্য কিছু লাইন বলছি। লিপিড হিসেবে মেইনলি কোনটা থাকে? কাইলোমাইক্রন থাকে। একটা জিনিস ভেবে দেখো, লিপিড মানে কি? চর্বি। চর্বির একটা বেসিক কালার কি? সাদা, তাই না? তাইলে যখন লসিকার ভিতরে বেশি চর্বি জমবে, তাই লসিকাটা দেখতে দুধের মতো সাদা সাদা লাগবে, ওইটারে আমরা বলবো কাইল। কি বলে? দুধের মতো সাদা দেখায়, এই ধরনের লসিকাকে আমরা বলবো কাইল। ঠিক আছে? আর হচ্ছে কার্বোহাইড্রেট হিসেবে এখানে লসিকায় গ্লুকোজ পাওয়া যাবে, বাকি জিনিস লাগবে না। লসিকার কাজ এমসিকিউর জন্য এটা এতটা ইম্পর্টেন্ট না, কিন্তু রিটেনের জন্য ইম্পর্টেন্ট। কেউ চাইলে একটু পচা একটা প্রশ্ন বানাই, তোমাকে একটু বিপদে ফেলি, গ বা ঘতে বলতেই পারে লসিকার কাজ লেখো, তখন এই হেডলাইনগুলো লিখে ভিতরে কয়েকটা লাইন লিখে আসার চেষ্টা করবা। এখান থেকে খুব ইম্পর্টেন্ট যেটা, আমার এই লসিকাটা, হ্যাঁ, স্নেহকণা, অধিকাংশ প্রোটিন সেগুলা বহন করে। এবং আমার লসিকায় সবচেয়ে ইম্পর্টেন্ট শ্বেতকণিকা কে কে থাকে? লিম্ফোসাইট এবং মনোসাইট। এই কারণে লসিকা কি? অ্যান্টিবডি তৈরি করে প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে, কারণ ওই যে লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে। তারপর হচ্ছে এখান থেকে মনে রাখবা কতটুকু অংশ? 10% রক্তরস, যেটা লসিকা হিসেবে বের হয়ে আসে। দ্যাটস ইট। এবার চলে আসো একটু লসিকা তন্ত্র সম্পর্কে পড়ি। রক্ত সংবহন তন্ত্র তো আমার মেইন সংবহন তন্ত্র, এটা আমাদের আগামী দিনের পড়া। এখন তোমাকে যেটা যে বলতে চাই, লসিকা সংবহন তন্ত্র, এই যে লসিকাটা বের হয়েছে, এটা আবার গিয়ে ঢুকবে হার্টে। এটাকে অনেক সময় দ্বিতীয় সংবহন তন্ত্র বলা হয়। কি বলা হয়? দ্বিতীয় সংবহন তন্ত্র। এই বাক্যটাও কোথাও এক জায়গায় লেখা আছে, এই যে সমগ্র দেহে লসিকা, যেভাবে লসিকা কই থেকে কই যাচ্ছে, কেমনে করে হার্টে ব্যাক করতেছে, টোটাল প্রসিডিউরটাকে বা এই সংবহন তন্ত্রটাকে লসিকা সংবহন তন্ত্র বলে। এবং এটাকে একটা অল্টারনেটিভ নাম হিসেবে দ্বিতীয় সংবহন তন্ত্র বলে, কারণ মেইন সংবহন তন্ত্র হচ্ছে তোমার আমার রক্ত সংবহন তন্ত্র। আচ্ছা, এখন যে কোনো সংবহন তন্ত্র, এই জিনিসটা প্রথম কে দেখছে? বিজ্ঞানী মানে ডেনিশ একজন বিজ্ঞানী। নাম কি তারা? দুজন বিজ্ঞানী, একটা হচ্ছে ওলাউস রুডব্যাক, একজন হচ্ছে থমাস বার্থোলিন। সাল 1760। যারা চাও এগুলো পড়বা, মনে রাখতে না পারলেও অসুবিধা নাই। মেইনলি লাগবে এই সংবহনতন্ত্রের 2টা জিনিস, লসিকা নালী, লসিকা গ্রন্থি। নালী হচ্ছে 2 রকমের কথা বলছে, একটা হচ্ছে অন্তর্মুখী, একটা হচ্ছে বহির্মুখী। কমন সেন্স, যে ভিতরে আসবে সে অন্তর্মুখী। নালীর মাধ্যমে লসিকা যদি লসিকা গ্রন্থির দিকে আসে, মানে ভিতরে আসে, তাহলে অন্তর্মুখী। আর লসিকা গ্রন্থি থেকে বাইরে বেরোয় যাচ্ছে, তাহলে বহির্মুখী। বোঝাই গেল? অন্তর্মুখী মানে গ্রন্থির দিকে ঢুকবে, বহির্মুখী মানে গ্রন্থি থেকে বাইরে কোথাও যাবে। এবার আসো, 2 টাইপের লসিকা নালী আছে, একটা ডান দিকের জন্য ডান লসিকা নালী, বাম দিকের জন্য বাম লসিকা নালী। বামের আরেকটা নাম থোরাসিক লসিকা নালী। তাইলে আমার তো মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত সব জায়গায় হচ্ছে গিয়ে এরকম রস বেরোয় টিস্যুর মাঝখানে বসে আছে, সবগুলোরই তো তোমার টাইম আনতে হবে। তাহলে মাথার ডান পাশ, ডান হাত, ডায়াফ্রাম আছে না? ডায়াফ্রাম, যেটা দিয়ে আমাদের বক্ষগহ্বর আর উদরগহ্বরকে আলাদা করা হয়, সে ডায়াফ্রামের উপরে কিন্তু ডান পাশে। তাহলে বুঝো, মাথার ডান পাশ, ডান হাত, এবং মিড লাইন থেকে ডায়াফ্রামের উপরের ডান পাশ, জাস্ট এই এতটুকু অংশ থেকে আমার সমস্ত লসিকারে টাইন না যেই নালী নিয়ে আসবে তার নাম ডান লসিকা নালী। ঠিক আছে? দেখো, মাথা ও গলার ডান দিক, ডান বাহু, বক্ষ অঞ্চলের ডান দিক, যা যা বলছি এতটুকু, এই অংশটুকু ডান লসিকা নালী নিয়ে আসবে। ডান লসিকা নালী আসলো, ওকে তো ঢুকতে হবে হার্টে। তাহলে হার্টে যদি ঢুকতে হয়, মনে করো এটা একটা হার্ট, তাহলে হার্টে এসে কি এখান থেকে সুপিরিয়র ভেনা কাভা ঢুকবে, তাই না? বডির উপরের দিক থেকে সমস্ত রক্ত নিয়ে এসে কে ঢুকে? সুপিরিয়র ভেনা কাভা ঢুকে না? তাহলে সুপিরিয়র ভেনা কাভাটা কেমনে তৈরি হইতেছে? এই সুপিরিয়র ভেনা কাভার জন্য কি তোমার মাথা থেকেও কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত আসে, হাত থেকেও আসে। মনে রাখবা, মাথা থেকে যে শিরা নামে তার নাম আন্তঃজুগুলার শিরা, আর হাত থেকে যে শিরা আসে, শিরা মানে কি? কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত আনে যে, তার নাম হচ্ছে কি বলো? সাবক্লেভিয়ান শিরা। তাহলে মাথার ডান পাশ থেকে নামবে ডান অন্তঃজুগুলার শিরা, হাতের ডান পাশ থেকে আসবে ডান সাবক্লেভিয়ান শিরা। ওরা মিলামিশা তোমার সুপিরিয়র ভেনা কাভাতে আসবে, হ্যাঁ। কিন্তু এই যে এরা দুইজন কানেকশন করলো, মানে মাথার উপর থেকে ডান দিক থেকে ডান অন্তঃজুগুলার শিরা,
ডান হাত থেকে ডান সাবক্লেভিয়ান শিরা, এই যে একটা কানেকশনের জায়গা হইল না, এই কোনাটার মধ্যে এসে ঢুকবে হচ্ছে তোমার ডান সাবক্লেভিয়ান শিরা, এই যে ডান লসিকা নালী। এই যে দেখো এটা কোথায় ঢুকে, ডান সাবক্লেভিয়ান যেটা হাত থেকে আসছে ডান দিকের, আর ডান অন্তঃজুগুলার যেটা মাথা থেকে নামছে, এই দুইটার সংযোগ স্থলে এসে ডান লসিকা নালী ঢুকে পড়বে। তাইলে বামেরটাকে তোমাকে আলাদা করে বলতে হবে, কমন সেন্স না? দেখো কি হবে, বাম সাবক্লেভিয়ান, বাম সাবক্লেভিয়ান বাম হাত থেকে আসছে, বাম অন্তঃজুগুলার মাথার বাম দিক থেকে নামছে, এই দুইটার কানেকশানে আইসা আমার ঢুকবে কে, বাম লসিকা নালী, যার ভালো নাম থোরাসিক লসিকা নালী। একই জিনিস, বুঝতে পারছো? দুই থেকে দুইটা এসে ঢুকে গেল। কিন্তু এখন তোমার মনে হতে পারে আপু মাথার ডান পাশ, বডির উপরের দিকের ডান পাশ, ডান হাত, এগুলো তো আনছে ডান লসিকা নালী, তাহলে থোরাসিক লসিকা নালী কোত্থেকে আনে? তাহলে উপরের দিকের লেফট হাফ আর ডায়াফ্রামের নিচে তো আমি কোনো জায়গা থেকে এখনো আনি নাই, তাহলে সবটাই আনতে হবে। তাহলে ভেবে দেখো থোরাসিক লসিকা নালীর কাজ কত। ওর ডায়াফ্রামের নিচে দুনো পা, কোমর টোমর যা আছে আমাদের নিচে যা আছে সব জায়গা থেকে আনতে হবে লসিকা। আবার ডায়াফ্রামের উপরে বাম পাশ যতটুকু বাকি আছে, বাম হাত, মাথার বাম পাশ, গলার বাম পাশ, বুকের বাম পাশ, ডায়াফ্রামের উপরে বাম পাশে যা আছে, তাহলে এই বডির 4 ভাগের 3 ভাগ থেকে কে নিয়ে আসবে, থোরাসিক লসিকা নালী। ঠিক আছে, কে কোত্থেকে আনে এই জিনিসটা বুঝতে হবে। আর হচ্ছে যেটা বলছে লসিকা নালীকে ল্যাকটিয়ালস বলে। কোথাকার লসিকা নালীকে ল্যাকটিয়াল বলে? পৌষ্টিক নালীর, মানে হচ্ছে আমাদের যেখানে খাবার খায়, মানে খাবারের হজম টজম হবে বেশি, মানে হচ্ছে তোমার ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র পাকস্থলী ওইসব এলাকার লসিকা নালীকেগুলোকে ল্যাকটিয়ালস বলে। এটা আলাদা করে এটা মুখস্থ করবা। ওদের ভিতরে প্রচুর কপাটিকা থাকে, মানে দরজা থাকে, খাপে খাপে আস্তে আস্তে করে এগুলো ঠেলে 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 লসিকাগুলোকে উপরে উঠায়। আর হচ্ছে মনে রাখতে হবে লসিকা গ্রন্থি, আমরা লসিকা নালী কিন্তু পড়ে ফেলছি। লসিকা গ্রন্থি 5 রকম, হ্যাঁ 5 রকম কী কী নাম মুখস্থ করতে হবে, লিম্ফ নোড, টনসিল, প্লিহা, থাইমাস, লাল অস্থি মজ্জা, নাম মুখস্থ করতে হবে 5টারই। এবার ভিতরের পড়া পড়তে হবে জাস্ট 2-3টা করে লাইন। যেমন লিম্ফ নোডের জন্য আমরা পড়বো এটা বৃক্কাকার ক্যাপসুলের মতো। এটা কই থাকে, এই যে তোমাকে এতগুলো লসিকা নালী বারবার বলতেছি, লসিকা নালীর মাঝখানে মাঝখানে বিভিন্ন জায়গায় এইরকম বৃক্কাকার ফোলা ফোলা অংশ থাকে, এইগুলা বিভিন্ন পয়েন্টে এগুলো থাকে। তাহলে এগুলোকে আমরা ক্যাপসুলের মতো, এগুলোকে কি বলবো, লিম্ফ নোড বলবো। এরকম লিম্ফ নোড আমাদের মানব দেহে কয়টা থাকতে পারে, 400 থেকে 700 থাকতে পারে। এগুলো ফুলে গেলে আমরা বলি আমার মনে হয় ইনফেকশন বেড়ে গেছে, এখানে এসে জীবাণু জমতেছে, বুঝছো? ওর মধ্যে কি থাকে, ম্যাক্রোফেজ থাকে, লিম্ফোসাইট থাকে। আসেই তো 2টা জিনিস লসিকার মধ্যে, মনোসাইট মানে যার ভালো না, ম্যাক্রোফেজ যখন বের হয়ে যায়, আর হচ্ছে লিম্ফোসাইট। টনসিল থেকে পড়তে হবে, 3 রকমের টনসিল আছে। এটা হচ্ছে প্যালেটাইন, অ্যাডেনয়েড, লিঙ্গুয়াল। এর মধ্যে আমি যে টনসিল ফুলে যায়, আইসক্রিম খাইলে আমরা বলি টনসিল ফুলছে, যে টনসিলকে আমরা চিনি সেই টনসিলটা হচ্ছে প্যালেটাইন টনসিল। এই টনসিলের মধ্যে যখন জীবাণু বেশি জমে যায় তখন ফুলে যায়, প্রদাহ হয়, ব্যথা হয়, ঢোক গিলতে পারি না, এই প্রক্রিয়াটাকে বলে টনসিলাইটিস। আমরা কি বলি, আমার টনসিলে ইনফেকশন হয়েছে, অর্থাৎ টনসিলাইটিস হয়েছে। তাহলে কি করবা, বারবার টনসিলাইটিস হইলে ডাক্তার বলবে তুমি টনসিল কেটে ফেলায় দাও, এটাকে বলবো টনসিলেক্টমি। অপারেশনটার নাম টনসিলেক্টমি। প্লিহা বা পিলা বা স্প্লিন, এখান থেকে ওর একটু স্ট্রাকচার পড়তে হবে। 13x7x3, এটা হচ্ছে স্ট্রাকচার। ওজন 170 গ্রাম বা 150 থেকে 200, হালকা বেগুনি রং, এই জিনিসটা একটু পড়তে হবে। তারপর হচ্ছে এর কাজ খুবই 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 ইম্পর্ট্যান্ট। এতক্ষণ ধরে তোমাকে আমি যে স্পেসিফিক 2-3টা করে লাইন পড়াচ্ছিলাম, এখানে কিন্তু তোমাকে ইম্পর্টেন্স দিচ্ছি। অবশ্যই পড়তে হবে প্লিহাকে রক্তের রিজার্ভার বলে বা ব্লাড ব্যাংক বলে। এখানে কতটুকু রক্ত থাকতে পারে, 300 ml এর মতো রক্ত জমা থাকতে পারে। এখানে সব মানে অধিকাংশ লোহিত কণিকা এসে মরে যায়, ধ্বংসপ্রাপ্ত হয়। এই জন্য প্লিহাকে লোহিত কণিকার কবরস্থান বলা হয়। নিচের কোনটিকে লোহিত কণিকার কবরস্থান বলে, যকৃত, প্লিহা, বৃক্ক, পাকস্থলী? অ্যান্সার কি, প্লিহা। ঠিক আছে, এভাবে করে প্রশ্ন আসতে পারে। এরপর হচ্ছে এটা জীবাণু ধ্বংস করে, ভালো কথা, শেষ। এবার আসো হচ্ছে থাইমাস। থাইমাস হচ্ছে আমাদের এখানে শ্বাসনালীর উপরে একটা পিরামিড টাইপের জিনিস, পিরামিড আকৃতির জিনিস। থাইমাস থেকে 2টা হরমোন আসে, হরমোন শিখবা, থাইমোসিন, থাইমোপয়েটিন। এই টি পড়াইছিলাম, থাইমাসে টি লিম্ফোসাইট, এই যে টি লিম্ফোসাইট উৎপন্ন হয়, এর বেশি কিছু লাগবে না। বোন ম্যারো, লাল অস্থি মজ্জা, ওখান থেকে বি লিম্ফোসাইট আসবে, বি ফর বি, এটাও আগে পড়ায় আসছি। এখান থেকে শুধু শিখবা যে কোন জায়গা, মানে কোন হাড্ডিগুলোর ভিতরে এই বোন ম্যারো থাকে। পেলভিস মানে আমাদের কোমরের হাড্ডি,
মেরুদণ্ডের কশেরুকা, মেরুদণ্ডের হাড্ডিগুলা, স্টারনাম বুকের মাঝখানের হাড্ডিটা, তারপর করোটি মস্তিষ্কের হাড্ডি, মাথার যে তোমরা চলনাঙ্গ চলনা যখন পড়বা তখন দেখবা এখানে ফ্রন্টাল প্যারাইটাল মাথার বিভিন্ন হাড্ডির নাম পড়াচ্ছে। ক্ল্যাভিকল, এই যে এখানে যেটা বিউটি বোন যেটা বলে মেয়েদের, তাই না, উঁচা হয়ে থাকে। তারপর পরশুকা, বুকের খাঁচাগুলা, তাহলে রিবস। তারপর হিউমেরাস, হাতের লম্বা হাড্ডিটা। ফিমার, পায়ের লম্বা হাড্ডিটা। তাহলে কোথায় কোথায় আমার লাল অস্থিমজ্জা থাকে, এই পয়েন্টগুলো এমসিকিউ হিসেবে আসতে পারে। ঠিক আছে, রক্ত ভার্সেস লোহিকা পার্থক্যের ছক হিসেবে রিটেনের জন্য ইম্পর্টেন্ট। এমসিকিউ তো আসলে তখন যা পড়াইছে এই দিয়েই তোমার হয়ে যাওয়ার কথা। এটা লাল বর্ণ, লসিকা স্বচ্ছ হলুদ, এটার মধ্যে তোমার রক্তের একটা চাপ থাকে, তাই না, রক্তচাপ বলি আমরা। লসিকার মধ্যে কোনো চাপ নাই, এটা কোনো রকমের টাইনা টুইনা আনা লাগে। তারপর এখানে হচ্ছে সব রকম রক্তকণিকা থাকে, এখানে শুধু শ্বেতকণিকা থাকে। হিমোগ্লোবিন থাকবে রক্তে, কিন্তু লসিকায় কোনো হিমোগ্লোবিন নাই। তারপর হচ্ছে প্রোটিন ক্যালসিয়াম এগুলো অনেক বেশি থাকবে রক্তে, কিন্তু লসিকাতে এগুলো অনেক কম কম থাকবে। আর হচ্ছে এই রক্তে মেইনলি শর্করা আমিষ, আর লসিকাতে মেইনলি লিপিড। মনে রাখবা ল ফর ল। এই জন্য তো যে বলছিলাম না লসিকা দুধের মতো কাইল কাইল হয়ে যাবে, ওই যে সাদা রঙের হবে ওটাকে কাইল বলবো, চর্বি, কারণ এটা লিপিড নেয় বেশি, বুঝছো। আচ্ছা, শেষ আমাদের আজকের ক্লাসের লাস্ট টপিক রক্তবাহিকা, জাস্ট 2টা পেজ পড়া শেষ। এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে আসো ওদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে অনেক ডিটেলস পড়াইতে গিয়ে ক্লাসটাও অনেক লম্বা হয়ে গেছে। ঠিক আছে, রক্তবাহিকা, রক্তবাহিকাটা হচ্ছে ওই যে তোমাকে একটু আগে বলতেছিলাম না, ধমনী শিরা, আর একটা জিনিস হচ্ছে কৈশিক জালিকা। এই যে দেখো এই স্লাইডটা, ধমনী ওটা হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত সাধারণত বহন করে। এখান থেকে রক্তটা যখন আস্তে আস্তে পাস করে এরকম ছোটো ছোটো জালিকার মাধ্যমে যাচ্ছে, এটাকে বলে কৈশিক জালিকা। যেতে যেতে দেখতে পাচ্ছ লাল কমে যাচ্ছে, নীল বেড়ে যাচ্ছে, মানে অক্সিজেন বডি টিস্যু খেয়ে ফেলতেছে, টিস্যু থেকে কার্বন ডাইঅক্সাইড সে গ্রহণ করতেছে, করে আলটিমেটলি পুরা নীল, অর্থাৎ সমস্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে সে হয়ে গেল শিরা। তাহলে মোটা দাগে বলতে পারি আমরা ধমনী, কৈশিক জালিকা, শিরা, 3 ধরনের রক্তবাহিকা আছে আমাদের। এখন ডিফারেন্স কি, রক্তবাহিকাগুলোর কয়টা করে লেয়ার, ধমনী আর শিরা এই দুইটারই হচ্ছে 3টা করে স্তর। 3টা স্তরের নাম আমরা বাইরে থেকে যদি বলি, এগুলো 3 স্তর বিশিষ্ট। ধমনী প্রাচীর, শিরা প্রাচীর। কি কি, একদম বাইরে টিউনিকা অ্যাডভেন্টেশিয়া, একদম বাইরেরটা, ঠিক আছে। তারপর মাঝে, মাঝে যদি বলে টিউনিকা মিডিয়া, আর ভিতরে যদি বলে টিউনিকা ইন্টিমা। বাইরে যে অ্যাডভেন্টেশিয়া ওটা আরেকটা নাম এক্সটার্না, এক্সটার্না শুনলেই তো বোঝা যায় বাইরে, তাই না। তাহলে আমি তোমাকে বলি এক্সটার্না, মিডিয়া, ইন্টিমা। এক্সটার্নার আরেক নাম অ্যাডভেন্টেশিয়া, কমন সেন্স না, বাইরে থেকে ভিতরে আসতেছে 3টা লেয়ার, এক্সটার্না বা অ্যাডভেন্টেশিয়া, মিডিয়া আর ভেতরে ইন্টিমা। তাহলে ধমনীতেও 3টা লেয়ার, শিরাতেও 3টা লেয়ার। তাহলে ডিফারেন্স কি, ধমনীর যে প্রাচীর অনেক মোটা, মানে আমি যদি ধমনী আঁকি তাহলে এই যে মনে করো মোটা একটা প্রাচীর আঁকলাম, আর আমি যদি শিরা আঁকি, শিরারও মনে করো 3টাই লেয়ার, কিন্তু 3টা লেয়ার মিলে চিকন একটা লেয়ার হলো। দেখো তো এটার ভিতরের যে গ্যাপ আর এটার ভিতরের গ্যাপ, ধমনী, এটা ধমনী, হ্যাঁ, ধমনীর প্রাচীর মোটা, এই কারণে লুমেন বা ভিতরের যে গহ্বর, যে দিক দিয়ে রক্ত যাবে ওই গহ্বরটা ছোট হয়ে গেল না, চিপা হয়ে গেল না। শিরার দিকে তাকাও, শিরার প্রাচীর পাতলা চিকন, যার কারণে ভিতরের যে গ্যাপ, রক্ত যাওয়ার যে জায়গাটা, লুমেনটা বড় হয়ে গেল না। তাহলে এটা হচ্ছে বেসিক পার্থক্য ধমনী আর শিরার মধ্যে। ধমনীর প্রাচীর মোটা, যার কারণে লুমেনটা ছোট, শিরার প্রাচীর পাতলা, যার কারণে লুমেনটা বড়। ওকে, আর একটা মেইন কথা কি, ধমনী দিয়ে মেইনলি যাবে অক্সিজেন, শিরা দিয়ে মেইনলি যাবে কার্বন ডাইঅক্সাইড। মেইনলি কেন বলতেছি, ব্যতিক্রম আছে, ফুসফুসীয় ধমনী এটা হচ্ছে ব্যতিক্রম। লাংসের যে ধমনী সে নিবে আবার কার্বন ডাইঅক্সাইড, লাংসের যে শিরা সে আবার নেবে অক্সিজেন। তাহলে এটা আমাদের ব্যতিক্রম। এটা বাদে আমরা মোটা দাগে মনে রাখবো ধমনী হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত নেয়, শিরা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত নেয়। এখন আরও কিছু জিনিস আমাকে জানতে হবে। কৈশিক জালিকা যে বলছিলাম আপু, কৈশিক জালিকাটা কী জিনিস, ওর কয়টা লেয়ার, ওর খালি একটাই লেয়ার, ওর বাইরের এত লেয়ার থাকে না, ঠিক আছে। এই জন্য ও সবচেয়ে বেশি পাতলা। এই জন্যই তো এটা দিয়ে যখন রক্ত যায় অবাধ্যের মতো 10% রক্তরস বের হয়ে যেতে পারে। বলছেন না কৈশিক জালিকা দিয়ে যাওয়ার সময় কিছু রক্তরস বের হয়ে যায়, ওইটাই তো লসিকা। তার মানে দোষটা আসলে ওরও আছে, ও পাতলা, পাতলা দেখে কিছু কিছু রক্তরস বের হয়ে যায়। ওকে, তাহলে এখানে হচ্ছে আমরা পরের স্লাইডে একটু দেখি যে শিরা নিয়ে কথাবার্তা বলছে, যে ব্যতিক্রম হচ্ছে তোমার পালমোনারি শিরা বা
ফুসফুসের যে শিরাটা, নর্মালি শিরা নিবে কার্বন ডাইঅক্সাইড, কিন্তু যে সাধারণত শিরা নিবে কার্বন ডাইঅক্সাইড, কিন্তু পালমোনারি শিরা নিবে অক্সিজেন। ঠিক আছে, ওর লুমেনটা বড়, ওর 3টাই স্তর, কিন্তু প্রাচীর বেশ পাতলা। ঠিক আছে, এগুলো মোটামুটি আমরা সবই বলে ফেলছি। আর কৈশিক জালিকার কথা বলছে শুধুমাত্র এক স্তরের এন্ডোথেলিয়াম, মানে ওই 2-3টা করে স্তর, কিন্তু এটার মাত্র একটা স্তর। ওকে, এখন আগের এখানে আর কোনো কিছু এক্সট্রা বলা ছিল? একটা লাইন এখান থেকে দেখাই। ধমনী হৃৎপিণ্ড থেকে শুরু হয়। এই যে হৃৎপিণ্ড থেকে শুরু হয়েছে, মনে করো এটা হচ্ছে হার্ট, হ্যাঁ, হার্টের এই হচ্ছে ধমনী স্টার্ট। ধমনী তার মানে শুরু হয় হৃৎপিণ্ড থেকে, হয়ে শেষ হয় কৈশিক জালিকাতে। বলো দেখি শিরা থেকে শুরু হয়? দেখতেই পাচ্ছ কৈশিক জালিকা থেকে শিরা শুরু হয়, তাহলে শিরা শেষ হয়ে এসে ঢুকবে কোথায়? হার্টে। তাহলে এই ডিরেকশনটা ইম্পর্টেন্ট। ধমনী শুরু হবে হৃৎপিণ্ড থেকে, কারণ ধমনী কি অক্সিজেনযুক্ত রক্ত নেয়। আমরা কি জানি আমাদের হৃৎপিণ্ড থেকে অক্সিজেনযুক্ত রক্ত সারা দেহে আসে, তাহলে হৃৎপিণ্ড থেকে অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে ধমনী শুরু হয়, ওই ধমনী শেষ হয় দেখতে পাচ্ছি কৈশিক জালিকায়। তাহলে কৈশিক জালিকায় কে শুরু হয়? শিরা। শিরার মধ্যে কি থাকে? কার্বন ডাইঅক্সাইড। শিরা কি করবে? এটা হৃৎপিণ্ডকে দিয়ে আসবে, বলবে ভাই তুমি এটাকে ঠিক করে আমাকে অক্সিজেন বানাই দাও, আমি তো কার্বন ডাইঅক্সাইড বডিতে রাখতে পারছি না। তাহলে এই শিরা এসে কোথায় শেষ হবে? হৃৎপিণ্ডে। ডিরেকশন। এবার চলে আসো, যা যা বলছি সামারি স্লাইড, লাস্ট স্লাইড অফ আস, আজকের শেষ স্লাইড এটা। খেয়াল করো পার্থক্য, আমি তোমাকে পড়াই ফেলছি, এখন খালি আবার বলবো। উৎপত্তি আর সমাপ্তি। ধমনী উৎপন্ন হবে হৃৎপিণ্ডে, শেষ হবে জালিকায়। তাহলে শিরা কৈশিক জালিকায় উৎপন্ন হবে, শেষ হবে গিয়ে হৃৎপিণ্ডে। রক্ত কোথা থেকে কই নিবে? ধমনী। শুরু হয়েছে কই? হৃৎপিণ্ড, তাহলে হৃৎপিণ্ড থেকে দেহের দিকে নিবে। শিরা ও শুরু হয়েছে কই থেকে? দেহ থেকে আসবে, কৈশিক জালিকার ওখান থেকে, তাহলে দেহ থেকে হৃৎপিণ্ডের দিকে রক্ত নিয়ে আসবে। রক্তের প্রকৃতি, পালমোনারি ধমনী ছাড়া বাকি সবাই অক্সিজেন নিবে, আর পালমোনারি শিরা ছাড়া বাকি সবাই কার্বন ডাইঅক্সাইড নেবে। মানে শিরা মেইনলি কার্বন ডাইঅক্সাইড, ধমনী মেইনলি অক্সিজেন, ব্যতিক্রমটা খালি পালমোনারি। ওকে। প্রাচীর, ধমনীর প্রাচীর অনেক মোটা, এই কারণে ওর লুমেন ছোট। শিরার প্রাচীর কম পুরু, মানে পাতলা, এ কারণে ওর লুমেন বেশ বড়। আর একটা জিনিস যেটা আমি তোমাকে ভিতরে পড়াই নেই, ধমনীতে কোনো কপাটিকা থাকে না। কপাটিকা থাকবে কোথায়? শিরাতে। শিরা চেপে 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 রক্ত তুলে, শিরার সাথে মিল আছে কার? লসিকা নালী। লসিকা নালী চেপে 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 রক্ত তুলে। কপাটিকা মানে দরজা, ব্যারিয়ার। একটু উপরে উঠলো দরজা বন্ধ করলে এটা নিচে পড়তে পারবে না, আবার উপরে উঠলো আবার নিচে পড়তে পারবে না, তার মানে অনেকগুলো দরজা। দরজা কই থাকবে? কপাটিকা থাকবে শিরাতে, কপাটিকা থাকবে লসিকাতে। দ্যাটস অল। আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। যতটুকু পড়িয়েছি একটু বলো তো বুঝতে পারছো কি না? আমরা নেক্সট দিন পড়বো হচ্ছে হৃৎপিণ্ড থেকে বাকি অংশটুকু, অর্থাৎ হৃৎপিণ্ডের রক্ত সংবহন এবং হৃৎপিণ্ডে কী কী ধরনের রোগ বালাই হতে পারে সেই রোগ নিয়ে পড়াশোনা। আর আজকে আমরা যেটা পড়লাম একদম ফুল বেসিক পড়ে ফেললাম, যে এই রক্তটা কিভাবে তৈরি হলো, রক্তের মধ্যে কি কি আছে, কে কীরকম কাজ করে, আমার রক্ত কেটে গেলে কোনো জায়গায় কেটে গেলে জমাট কিভাবে বাঁধছে, এবং আমার লসিকা কিভাবে তৈরি হচ্ছে, আমার রক্তগুলো কোন কোন রক্তবাহিকার মাধ্যমে পুরো বডিতে চলছে। তাহলে এটা ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাসের সম্পূর্ণ অংশ। আশা করি সবাই মোটামুটি বুঝতে পেরেছ। উপাদানের মধ্যে মনোসাইট অ্যান্ড ম্যাক্রোফেজকে আলাদা লেখা কেন? আচ্ছা, রাতুল একটা প্রশ্ন করছো যে ওই যে লসিকা রসের উপাদানগুলোর মধ্যে কোষ উপাদান, ওখানে হচ্ছে কেন মনোসাইট আর ম্যাক্রোফেজকে আলাদা করেছে? কারণ এই লসিকাতে এসেই তো হচ্ছে প্রথম মনোসাইট নালী থেকে বের হয়ে চলে আসলো। তোমাকে কি বলেছিলাম? মনোসাইট যতক্ষণ কোনো একটা নালীর ভিতরে ততক্ষণ ওর নাম মনোসাইট, যেই মাত্র ও নালী থেকে বের হবে ওর নাম হয়ে যাবে ম্যাক্রোফেজ। এই জন্য অপশনের দুইটাকেই সঠিক দিতে হবে, তাই তোমার বইয়ে দুইটাকে আলাদা করে লিখেছে। ওকে, হ্যাঁ, নেক্সট ক্লাস ইনশাল্লাহ আগামীকাল। ততদিন পর্যন্ত ভালো থেকো, ততক্ষণ পর্যন্ত ভালো করে পড়ে ফেলবা। আজকের ক্লাসে পড়াটুকু আজকেই যেন শেষ হয়ে যায়। সবার জন্য অনেক শুভকামনা থাকলো। বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ।